তো দেখা যেত যে আমার এটার কোনো কাজ করতো না। তো আম্মু শেষ পর্যায়ে আম্মু এক তার খালাম্মা, তো তার আত্মীয়র কাছে সে জানতে পারে, একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কথা জানতে পারে, সে ওখানে আমাকে নিয়ে যায়। তো সে ওখানে আমাকে 1 ডোজ খাওয়ানো হয় ওষুধ। খাওয়ানোর পরে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যাই। তো তারপর থেকে আর কি আমার যতদূর মনে আছে যে আমি ভর্তি হই স্কুলে 5-6 বছরে। ভর্তি হওয়ার পর দেখা যেত যে আমি সবার সাথে মিশতাম, কিন্তু হতো কি, যেমন আমার ছেলে বন্ধু ছিল, তো আমি ছোটবেলায় সবসময় ওদের সাথে মিশতাম। তো মিশার কারণে দেখা যেত যে ওর যে বাবা মা ছিল, তো উনি এত একটাই করতো না, উনি এটা পছন্দ করতো না। ছেলে বন্ধু বলতে আসলে তোমার কোন স্পেশাল ছেলে ফ্রেন্ড ছিল? ছেলে ফ্রেন্ড বলতে গেলে ছোটবেলায় যেটা থাকে আর কি। তো এটা কার মা পছন্দ করতো না? যে ছেলে ফ্রেন্ডের মা। আচ্ছা, ছেলে ফ্রেন্ডটা কে ছিল? নামটা বলো। আরফ কি তোমার ক্লাসমেট ছিল? হ্যাঁ, ক্লাসমেট। ওকে, ক্লাসমেট ছিল। তো আরফের সঙ্গে তুমি খুব ভালো করে মিশতে? হ্যাঁ, আরফ আর তুষারের সাথে মিশতে। তো আরফের মা এটা বাবা মা পছন্দ করতো না? না, পরে দিয়ে আমি খুব কান্না করতাম। পরে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এটা সমস্যাটার সম্মুখীন হই না। পরে দিয়ে আমি ঠিক হয়ে যাই। ওকে, ঠিক হয়ে যায়। পরে স্কুল চলতে থাকে। পরে দিয়ে আম্মু ক্লাস 3-তে তার স্কুলে ভর্তি করে দেয়, সেটা হচ্ছে আপনার শেখদি। তো ওই স্কুলে ভর্তি হওয়ার পর একটা সমস্যা দেখা যায়, যেহেতু আমার মা ম্যাডাম, স্কুলের ম্যাডাম, সবাই শুধু মুখে মুখে বলে ম্যাডামের মেয়ে, যে মানে কিছু একটা করলেও এটা দোষ হয়ে যেত যে ম্যাডামের মেয়ে এটা করছে, ম্যাডামের মেয়ে ওইটাই করছে। দেখা যেত যে সবার সাথে মিশতাম, কিন্তু ভালো চোখে কেউ দেখতো না। এটা ছোটবেলায়। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার মনে আছে যে আমি বাচ্চাদের সাথে, আমার যে সহপাঠীরা ছিল, তো ওদের সাথে আমি মিশতাম। তো ওরা না আমার সাথে এত একটা মিশতো না। মিশার বলতে গেলে মিশতো, কিন্তু ওরা আমার সাথে কেমন যেন হিংসুটে টাইপের আচরণ করতো। দেখা যেত যে আমি যদি কোনো খেলতে যেতাম বা কোনো কিছু করতাম, ওরা নিতেই করতো না, বলতো যে এটা তুমি পারবা না, এটাই করবা। আর কোনো পড়া যদি না পারতাম বা কিছু একটাই হতো, ওদের মুখেই একটা কথা ছিল যে ম্যাডামের মেয়ে কেন এটা করবে। তো প্রতিটা সময় সমস্যা হতো। তো আমাদের স্কুলেরও ম্যাডামরা, তারা ওইভাবে চোখেই দেখতো। ওকে, কোনো কিছু হলে আম্মুর কাছে বলতো। পরে দিয়ে আমি যখন ক্লাস 5-এ থাকতে আমার হঠাৎ করে হাঁটতে যেতে দেখা যেত, হাঁটতে যেতে আমি পড়ে যেতাম। একটু জানি তোমার কাছে, কয় ভাই বোন ছিল তোমরা? আমরা 1 ভাই 1 বোন। আমার ভাইয়া বড়। বাবা মায়ের আদর শাসন কেমন পেয়েছো শৈশবে? এই তো মা মাঝে মধ্যে মারতো, এ করতো। আর আদর তো ওই রকমই, ছোটবেলায় আসলে বুঝতামই না যে আদর বা এটা জিনিসটা কি। তো আদর হ্যাঁ করতো, সবাই এই করতো। কিন্তু আমি একটা পারবি ম্যাডামের কাছে পড়তাম। তো উনি কি করতো, ও আমাকে খুব মারতো। দেখা যেত যে আম্মুর কাছে বলছি যে আমি পড়তে যাচ্ছি, কিন্তু আসলে আমি পড়তে যেতাম না। আমি ওই সময়টা কাটিয়ে দিতাম বাসার মধ্যে, বাসার কোনো জায়গায় বসে কাটিয়ে দিতাম। পরে দিয়ে আম্মুকে এসে বলতাম যে আম্মু আমি না পড়ছি। ওকে। তো ওই সময়টাতে আমরা যখন কুরবানির ঈদ হয়, তো আমরা তখন গ্রামের বাড়িতে যাই। তো ওখানে কুরবানির মাংস আমার মামার শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য, তো ওরা বলতেছে যে যাবে। তো আমি একবার হই নাছরবান্ধা হয়ে বলি যে আমিও যাব। তো আমিও যাব এরকম বলি। তো ওরা আমাকে নিয়ে যায়, কিন্তু আমার মা না করে, যে গ্রামে একটা কুসংস্কার আছে যে মাংস নিয়ে গেলে নাকি কি জিনে নাকি ভূতে কি করে। তো আম্মু আমাকে না করে। তো আমি যেতে নিয়ে ওখানে আমার নানু বাড়িতে, আর রাস্তার ওখানে একটা আছে, জায়গা আছে, যে জায়গাটা ও গ্রামের মানুষ মানে ওই জায়গাটা খারাপ মনে করে। তো ওই জায়গায় যে আমি আছাড় পড়ি, পড়ে যাই। তো আমি সবাই মনে করে এমনি হাঁটতে এমনি পড়ে গেছি। তো পড়ে যাই। পরে দিয়ে এইভাবে অনেকবার রাস্তার মধ্যে আমি কয়েক জায়গায় পড়ি। বাসায় আসি, বাসায় এসে আম্মুকে বলি না। আম্মু যদি বকা দেয়, এমনিতেই তো যেতে দেয়নি। তো আম্মু বকা দেয়, আমার মামা তো ভাই বোনরা কিছু বলে না। তো আমরা ঢাকায় এসে পড়ি। দেখা যেত ঢাকায় এসে আমি হাঁটতে পারতাম না, হাঁটতে খুব কষ্ট হতো। দেখা যাচ্ছে পিঠে খুব ব্যথা করতো, এত ব্যথা করতো যে এরকম আম্মুকে বলতাম আম্মু আমার পিঠে খুব ব্যথা হচ্ছে। তো আম্মু তখন আমাকে বলতো কি যে স্কুলের ভারী ব্যাগ বহন করার কারণে এই অবস্থা হচ্ছে, হাঁটতে পারতাম না। তা আম্মুকে আমি এটা বলি, আম্মু মনে করে যেটা হয়তো বা এমনি হচ্ছে। আব্বুকে বলে কেন এরকম ব্যথা হচ্ছে, তা আব্বু বলে হয়তো বা ভারী ব্যাগ বহন করার কারণে এরকম হচ্ছে।
তো জানুয়ারি মাসের 1 তারিখ আসে, 6-এ। ওকে। তো জানুয়ারি মাসের 1 তারিখে আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছে, হাঁটতেই পারছি না এক কথায়। তো সেখানে আম্মুকে আমি বললাম যে আম্মু আমি 1 তারিখে স্কুল করব। তো আম্মু বলতেছে যে না, যেহেতু তুমি কষ্ট হচ্ছে আজকে না গেলা। তখন আমি আম্মুকে একটা কথা বলি যে একটা কথাই আছে যে জানুয়ারির 1 তারিখে নাকি স্কুলে না গেলে সারাটা জীবন নাকি স্কুলেই যাওয়া হয় না। ওকে। তো আমি আম্মুকে বললাম যে না আমি আজকে যাব। তো আম্মু আমাকে নিতে গিয়ে যেরকম হয় যে আমি রাস্তায় বারবার পড়ে যাচ্ছি। তো আম্মু তখন তার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তো আম্মু বলে যে তুমি তাহলে আসো, কয়েকটা ছাত্রী তার ছাত্রীকে বলে যে ওকে একটু নিয়ে আসো ধরে। তো আমি যাই বা ক্লাসটা করি। তো বাসায় আসি, তারপর থেকে আমি একবারে পাটা নাড়াতেই পারছি না এক কথায় বলতে গেলে। তারপর আমাদের যে মানে এলাকা ভিত্তিক যে ডাক্তার থাকে, সে ডাক্তারকে দেখানো হলো, সে ধরতে পারলো না। সে বলল যে আপনি অন্য ডাক্তারকে দেখান। তো এটা সদরঘাট ডাক্তার ফজলুল হক। তো তার কাছে দেখালাম। সে মানে অনেকগুলো টেস্ট করাইতে দিল। তো ওই মুহূর্তে কোনো কিছুই ধরা পড়লো না, হাঁটতে পারছি না, এরা 1 পা অলরেডি বিকল। তো তারপর জিল্লুর রহমানের যে চাচা, যে আমাদের প্রেসিডেন্ট ছিল, তার চাচাকে দেখানোর জন্য এক মহিলা বললো যে সে দেখিয়েছে, তো নাকি ভালো হয়েছে। তো আমাকে দেখাতে বললো, তো আমরা দেখাতে গেলাম। ওখানে ডাক্তার আমাকে বললো যে এটা নাকি পায়ের বাড়তি হাড়ের কারণে আমার এরকম হয়েছে, আমি নাকি হাঁটতে পারি। তো সে আমাদের এরকম কোর্স দিল 2-3 মাসের, যে এই ওষুধগুলো খাও, তারপর আশা করি ঠিক হয়ে যাবা, তারপর আবার দেখা। তো হঠাৎ করে তো বাসায় আসছি। বাসায় আসার পরে দিয়ে গ্রামের বাড়ি থেকে ফোন আসছে যে বলতেছে যে গ্রামে নাকি একটা কবিরাজ আছে। তুমি কি ওই সময়টাতে একদমই হাঁটতে পারতে না? না, হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। আমি হাঁটা চলা এমন কি বসতেও পারতাম না। তো আম্মু আমাকে এই 1 মাসের সুযোগে আমাকে নিয়ে গেল গ্রামে নিয়ে গিয়ে যে ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধ বন্ধ করে দিল কবিরাজের কথায়। আচ্ছা, এই গ্রামের বাড়িটা আসলে কোথায় ছিল তোমাদের? এটা টাঙ্গাইলের ঘাটাইল থানা। ওখানে কি মানে তোমার কাদের বাড়ি? তোমার বাবার বাড়ি ওখানে? না, নানুর বাড়ি। নানুর বাড়ি ওখানে। ওকে। কবিরাজ, তো তাকে ডেকে আনা হলো। তো ডেকে এনে সে আমাকে দেখলো। সে আমাকে দেখে বললো যে সে নাকি সেটা আমাকে সুস্থ করে দিতে পারবে। ওকে। তো তাকে আবার থাকতে হবে, থেকে কাজটা করতে হবে। তো আমার নানু একা ছিল, সে খুব এমনিতেই নিজের কাজটা করতেই খুব কষ্ট হতো। সেখানে বললো যে এখানে করবে। তো নানু বললো যে আচ্ছা এখানে করুক। তখন আমার আম্মু ঢাকায় এসে পড়লো আব্বুকে রেখে, কেন না আম্মু যেহেতু একটা চাকরি করে। জি। তো সে প্রতিদিন এরকম কাজ করে। ফার্স্টের দিন সে কতগুলো পাতা, তারপর মাখন, ঘি, এগুলো মিক্সড করে সে একটা মলমের মতো একটা মিক্সড বানালো। বানিয়ে এটা বললো যে এটা দিতে। এটা সে প্রতিদিন আমাকে এমন করতো যে সে শুয়ে পুরো জেলিটা সে মেখে আমার পা এত জোরে জোরে টানাটানি করতো আর সেটা মাখিয়ে দিত। আমি খুব কাঁদতাম, কান্দাকাটি করে তাকে ইচ্ছে মতো যা গালাগাল দিতে আমি দিতাম। এমন গালাগালি করতাম যে পাশের যে পাড়া থেকেও আমার গালাগালি শোনা যেত। এত সবাই তো ভিড় করতো, কেন গালাগালি করতেছে মেয়েটা। মানে একটা জিনিস বুঝতে পারলাম যে তোমার পায়ে কোনো কিছু টাচ করলে সে ফিলটা তোমার সেই মুহূর্তে ছিল, কিন্তু তুমি মুভ করতে পারতাম না, বসতেও পারতাম না। তো আমাকে কেউ ধরে বসাই দিতে হতো। তো তখন তো স্কুলে যাওয়াটাও বন্ধ না? হ্যাঁ, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছো। স্কুলে যাওয়া বন্ধ। আচ্ছা, ওকে। তো সে প্রতিদিন আমাকে এরকম মালিশটা দিয়ে দিত, আর প্রচন্ড শারীরিক ভাবে টর্চার যেটাকে বলে। ও তোমার শারীরিক ভাবে টর্চার করতো? মানে সে টর্চারটা কি করতো? কবিরাজ করতো? কবিরাজ করতো। আমি আমার বাবা মাকে বারবার বলতাম। শারীরিক টর্চার বলতে কি ধরনের টর্চার করতো? টর্চার বলতে গেলে আমার পা সে মানে যেভাবে খুশি টানতেছে পায়ের মধ্যে মাসল ধরে, মানে মলম যেভাবে লাগায় তার থেকেও কঠিন করে সে লাগিয়ে সেখানে সে ঠাস ঠাস করে থাপ্পড় দিত। তারপর সে কি করতো, সে আমাকে দাঁড়ানোর নাম করে সে আমাকে ধরে এমন ভাবে উপর করে দাঁড়ানো করাতো
আমার মনে হতো যে আমার সেন্স কাজ করতো না, আমি কান্না করতাম Okay. যে কেন। আমি আমার বাবা মাকে বারবার বলতাম যে বাবা আমার খুব কষ্ট হচ্ছে, আমার পক্ষে সম্ভব না, কিন্তু তারা এটাই করতো না, যেহেতু কবিরাজেরই। ওকে। সে মাগরিবের টাইমে যখন আজানের টাইমে সে কি করতো, ঝাড়ু তারপর কিছু পাতা কি জানো ওগুলো, তো ওই পাতা সে নিয়ে আমাকে প্রতিদিন এই ঝাড়ু দিয়ে পেটাতো, এই সন্ধ্যাবেলা টাইপের নিয়ে সন্ধ্যাবেলায় কোনো একটা জঙ্গলে নিয়ে আমাকে সে পেটাতো। কি বলেছিল সে তোমার সম্পর্কে ওই সময়টাতে? কোন জিনভূত ধরেছে বা এরকম কোনো কিছু? হ্যাঁ, সে বলতেছে যে বাতাস লাগছে, বাতাস লেগেছে। বাতাস লেগেছে। ওকে, তারপর? সে এত মানে খাবার পেটুক ছিল, সে প্রতিদিন এক বল ভরে ভাত খেত, তারপরে সে যা পেত সেই খেত। এমনিতেই আমার নানু একা মানুষ, 3 জনের সে করতো, তাকে তারপরে বিকালে চা দিতে হতো, নাস্তা দিতে হতো। তো নানু একা পারতো না, দেখা যেত তার খুব কষ্ট হতো, নানু চিল্লাচিল্লি করতো, হ্যাঁ যে কাকে নিয়ে আসলাম, এটা কি অবস্থা, খাওয়ার জন্য এরকম করতেছে। তো পরে দিয়ে যেটা হতো যে আম্মু তখন মেট্রিক পরীক্ষার এসএসসি পরীক্ষার একটা 1 মাস পরীক্ষা হয়, তা আম্মু অ্যাপ্লিকেশন করলো যে সে পরীক্ষার ডিউটি করবে না, এই টাইমটা সে গ্রামে আমার কাছে আসবে। তা আম্মু তাই করলো, গ্রামে এসে আমাকে ওই কবিরাজ দেখানো হইতেছে। তো ওই কবিরাজ প্রতিদিন আমাকে টর্চার করতো। রুটিনটা কি ছিল? কবিরাজ প্রতিদিন তোমার সাথে কিভাবে লাইক সকালে এটা করতো, দুপুরে এটা করতো, বিকেলে এটা করতো? সকালে যেটা করতো ওই যে মাখনের মতো একটা যে জেলি, ওটা দিয়ে মালিশ করতো, সেটা দিয়ে খুব জোরে জোরে মালিশ করতো। ওকে, সেটা একেবারেই আনবিয়ারেবল ছিল, অসহ্য ছিল। ওকে, এরপর সে যেটা করতো, এরপর আমি মানে সে বিরতি দিত, সে এইটুকু পর্যন্ত বসে থাকো। সে একটা কিছু কিছু খাবার সে না করে দিয়েছিল, এইসব খাবার খাওয়া যাবে না, যেমন ডাল, মাছ জাতীয় খাবার খাওয়া যাবে না, ডিমও খাওয়া যাবে না, এমন অবস্থা ছিল। তোকে তারপরে দধি টাইপের মানে যেটাই সে টোটালি নিষেধ করে দিল, এসব খাবার খেলে নাকি আমার রস নাকি বেড়ে যাবে, হাড়ের রস। তা আম্মু যখন গেল, তো একটা দিন এরকম হয়েছে, রাত্রেবেলা সে বিস্কুট খাওয়ানো হতো, সে কি করতো, ভালো কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে সে কতগুলো বড়ি বানিয়ে দিয়েছিল, এই বড়িগুলো বিস্কুট খেতে হতো। সেটা খাওয়াটা অসহ্য ছিল, খাওয়াটা এত তিতা ছিল যে বলার মতো না, আমি খেতে চাইতাম না, যার কারণে বিস্কুট দিয়ে খাওয়ানো হতো আমাকে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা শারমিন, আমরা যেখানটাতে ছিলাম, যে মা ছুটি নিলেন তোমার জন্য এবং সে তখন টাঙ্গাইলে। ওকে, তারপর? টাঙ্গাইলে তো একটা দিন এক রাত এরকম হয়েছে যে হঠাৎ করে কবিরাজ তার কাজে সে বাইরে গিয়েছে, সে বলছে যে সেই দিন সে ফিরবে না। তো আমার আব্বু আইসা পড়ছে, যেহেতু সে ব্যবসা করতো ওই সময়টা। তো হঠাৎ করে রাত্রেবেলা, শীতের রাত, আমার এরকম হয়েছে যে আমার খুব পেট খারাপ হয়েছে, তো এই দিক দিয়ে আমি বমি করছি আর এই দিক দিয়ে মানে, তো এমন অবস্থা হয়েছে যে টেপ ছেড়ে দিলে যেটা হয় একই পড়তে থাকে, যেটা এরকম পড়তেছে। তো আশেপাশে কোনো মানুষ নেই, গ্রামে একদম শীতের রাতে মাসে আমাদের নানু বাড়িটা এরকম যে অনেক দূরে, মানে বাড়িটা একাই এক জায়গায়। তো এরকম আমার মামিও নাই, তো মামির তাদের আবার ছেলে মেয়ের তখন এসএসসি পরীক্ষা দেবে, তো ওরা ঘাটাল চলে গেছে, ঘাটাইলে পরীক্ষার কেন্দ্র। তো মামি আসছে তার জিনিসপত্র নিতে। আচ্ছা, তো এই সময়টা রাত্রে এরকম, আম্মু তো পুরো চিন্তায় অস্থির যে এখন সে কি করবে এই রাত্রে। তো তখন মামি একজন তাদের এই এলাকার মানে আম্মুর যত সম্ভব আত্মীয় হয়, তো তাকে নিয়ে ওই রাতের বেলা কোনো ফার্মেসি নেই, ফার্মেসি তাও আছে 1 মাইল 2 মাইল, মানে অনেক দূরে। তো ওই দূরে যে সে রাত্রে বেলা যে ফার্মেসি থেকে ওষুধ আনছে। তো আসার সময় আবার কি হয়েছে, সেই লোকটাকে আমার মামি আবার ভয় দেখিয়েছে যে ভূতে ধরবে, এই জায়গাটাতে নাকি ভূতে কে যেন ফাঁস দিয়েছে, তো এর জন্য এই জায়গাটা নাকি ভালো না, মানে ওই জায়গাটায় কেউ একজন ফাঁস দিয়েছে, তো তার পেতাত্তা ভূত এরকম কিছু একটা আছে। তো লোকটা তো ভয় পেয়ে গেছে, তো বাসায় এসে আম্মুকে বলতেছে যে আপা এই অবস্থা, সে তো আমাকে ভয় দেখিয়েছে। তো আম্মু ওষুধ আমাকে খাইয়ে দিল, একটা ওষুধ খাওয়ানোর পরও কিছু হচ্ছে না। তো আব্বু দিক থেকে ফোন দিচ্ছে বারবার যে কি অবস্থা মেয়ের। তারপরে আরেকটা ওষুধ খাওয়ানো হলো, আরেকটা ওষুধ খাওয়ানোর পর আমার মতে এটা ঠিক হয়ে গেল।
তারপর সকালবেলা কবিরাজ আসছে, তো জি। কবিরাজকে যখন এটা বলা হলো, উনি কি বললো যে এটার মানে এটা নাকি এমনি হয়েছে, এটা এমনি হয়েছে। এমনি হয়েছে। ওকে। তো সে এমনকি ওষুধটা খেতেও না করা। তো আম্মু বললো যে দেখেন এরকম, মানে কি, মানে তো তোমার যে ডিসেন্ট্রিটা হয়েছে এটার ওষুধ খেতেও সে না করছে? হ্যাঁ ওকে। খেতে না বলতেছে। তো আম্মু বলছে যে একটা বার খাক, যেহেতু তার এই অবস্থা, এত বড় একটা বিপদ থেকে মুক্তি পেয়েছে, আরেকটা খাক। তো আম্মু তাকে না জানিয়েই খাওয়ানো হয়েছে। আচ্ছা। খাইয়েছে। তো এরকম আম্মু হঠাৎ করে সে প্রতিদিন কবিরাজকে বলতো জি। যে আচ্ছা ওর যে ট্রিটমেন্ট করাচ্ছেন ওর তো কোনো উন্নতি হচ্ছে না। তখন গ্রামের আরেক জন তাকে আম্মুকে তার ক্লোজে, তো সে আবার আরেকটা কবিরাজের ঠিকানা দিছে। আচ্ছা। যে কবিরাজ এখন চিকিৎসা করছে তাকে না জানিয়ে সে মধু খেতে না নিষেধ করেছিল, বিভিন্ন জিনিস খেতে না নিষেধ করেছিল। জি। তো ওই জিনিসটাই আবার ওই কবিরাজ দিয়েছে। আচ্ছা। তো এটা না জানিয়ে আমার মা আমাকে খাওয়াতো। মানে যেটা বুঝলাম আমি সেটা হচ্ছে যে তুমি প্রথম যে কবিরাজের কাছে ট্রিটমেন্ট করতে তার কিছু খাবারের প্রতি নিষেধ ছিল, হ্যাঁ। দ্বিতীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো, সে ওই খাবারগুলো খেতে বলেছে, হ্যাঁ। এবং তারপরে যেটা হতো তোমার মা দ্বিতীয় কবিরাজের কথা শুনে প্রথম কবিরাজ যেগুলো খেতে না করেছিল সেগুলো মূলত তোমাকে খাওয়াতো, হ্যাঁ তাই তো? সে খাইয়েছে আমার। এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে প্রিয় শ্রোতা, ও কিন্তু প্রথমে ওকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল এবং ডাক্তারের কাছে যখন ও ট্রিটমেন্টরত অবস্থায় ছিল ঠিক সেই মোমেন্টে ওনার ফ্যামিলি জানে যে ওই ওদের নানুর বাড়িতে কোনো একজন কবিরাজ আছে যে নাকি এইসব ট্রিটমেন্ট খুব ভালো করে। তারপরে এই কবিরাজের কাছে ওকে আনা হয় এবং এই কবিরাজ ওকে কি ট্রিটমেন্ট করছে বর্তমানে বা গল্পের জায়গাটিতে আপনারা নিশ্চয়ই জানেন, এবং সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল যে এলোপ্যাথিক যেই ট্রিটমেন্টটা চলতেছিল বা যে ওষুধগুলো ছিল সেটা ওই কবিরাজের কাছে আসার পরে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই কবিরাজ এতই কট্টরপন্থী কবিরাজ যে ডিসেন্ট্রি হলেও সেখানে সে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ খেতে না করছে। ইন দ্য মেন টাইম ওর মা আরো একজন কবিরাজের শরণাপন্ন হয়েছে, কিন্তু ওই কবিরাজের মেথড আবার এই কবিরাজের মেথড মিলছে না। এই জায়গাটায় আমরা আছি। খুবই 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 ইন্টারেস্টিং একটা জীবনের গল্প, কিন্তু শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। হ্যাঁ বলো তারপরে। ওই ওষুধ আমাকে খাওয়ানো হতো, যেরকম হতো যখন কবিরাজ বাইরে যেত তখন আম্মু চুপি চুপি আমাকে এরকম ওষুধ খাওয়াতো। যেটা হলো যে আমার আম্মু তার আপনার আত্মীয় হয়, তার পাশের বাড়ি, তো সে বলল মাটিতে গর্তে পুঁতে রাখতে। আমাকে নাকি এরকম হয়েছে, তাদের নাকি একজনকে মাটিতে গর্তে পুঁতে রাখছে, তাতে নাকি সে ভালো হয়ে গেছে। যে লোকটা এই ধরনের কথা বলেছে সে কি কোনো কবিরাজ? সে কোনো কবিরাজ না, কিন্তু সে এটা বলেছে। আচ্ছা, মানে সে তোমার মাকে সাজেশন দিয়েছে যে মাটিতে পুঁতে রাখলে সেটা তো সাজেশন দিয়েছেই, কবিরাজকেও বলেছে। তো কবিরাজকেও উনি বলেছে যে মাটিতে পুঁতে রাখতে। হ্যাঁ, তো কবিরাজ এরকম যে সে যখন দেখতে পাচ্ছে যে তার কোনো কাজ হচ্ছে না, তখন সে আম্মুকে বলছে যে তাই করা হোক। তো আমাকে আম্মু বলল যে আমাকে করতে তো পোতা হবে। আচ্ছা। তো ওই কবিরাজকে তো তুমি তখন কি বললা? আমি তখন সরাসরি নিষেধ করেছি যে আমি তো চিৎকার চেঁচামেচি করতেছি, কান্না করতেছি যে আমি ওটা করব না। এমনিতেই ভয় পাই, পোকামাকড় দেখলে, তার মধ্যে মাটির গর্তে, এটা মানে অসম্ভব ব্যাপার। তো আমি বললাম, আম্মু আমার কোনো কথা শুনলো না। আচ্ছা। কবিরাজ যেটা করলো যে কয়েকজনকে ডেকে এনে মাটিকে গর্ত করলো। আচ্ছা, তোমার সামনে? হ্যাঁ, আমার সামনেই গর্ত পুঁততে। কোথায় কোথায় করা হয়েছে? এটা হচ্ছে রান্নাঘরের পাশে। রান্নাঘরের পাশে। আচ্ছা। তো গর্ত খোঁতা হলো, মানে পুঁতা যেটা হয়, তো সেটা করা হলো। তো আমি বারবার বলতেছি আম্মুকে যে আম্মু এটাতে কোনো কাজ হবে না। তখন যে ছোট ছিলাম তুমি বারবার বলতেছি, তা আম্মু আমি ভয় পাই, এটা তো করলে। আম্মু বলতেছে এর জন্যই পাকে রান্নাঘরের মধ্যেই করা হলো, যাতে তোমার সামনে আমি থাকি। তো সে এটা গর্ত খুঁড়লো। ওই একটা যে মনে পড়েছে যে এই গর্তের কথা বলেছে তার নাম হচ্ছে মাসুকানা। তাকে মাসুকানা বলেই সবাই চেনে। তো সে ওখান থেকে বলতেছে যেটা করলে খুব ভালো হবে। আচ্ছা। এটা করলে ভালো হবে, আমার পায়ের রস নাকি মাটি টেনে নিয়ে যাবে। তো আমাকে গর্তে পোতার পর আমাকে গর্তে নামানো হলো। নামিয়ে আমি জানি না মৃত্যু হলে মানুষের কেমন অবস্থা হয়, তার কিভাবে তার উপরে মাটি চাপা দেওয়া হয়। আমাকে গর্তে নামানোর পর আমি দেখতেছে যে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, যেহেতু আমার পায়ে কোনো শক্তি নেই, বারবার পড়ে যাচ্ছি। ওই মুহূর্তে আমাকে ধরে
আমাকে ধরে এভাবে দাঁড়া করিয়ে আমার দুই ইসের দিক দিয়ে আমি পারতেছি না, আমার পায়ের উপর দিক দিয়ে মাটি চাপা হচ্ছে, মাটি এদিক দিয়ে চাপ দিচ্ছে আর এই দিক দিয়ে আমাকে ধরে আছে। কি যে অবস্থা যে বলার মতো না। ওকে, আমার খুবই ব্যথা হচ্ছে, তবু কোনো কাজে লাগতেছে না। তারপরে আমাকে এই বুক পর্যন্ত আমাকে এরকম মাটিতে পুঁতে দেওয়া হলো, এরকম পুঁতে দেওয়া হলো। তারপরে কবিরাজ গেল তার কাজে, বললো যে সে একটু আসতেছে, সে তার পাশের ইসে নাকি কবিরাজে। তো সে গেল। আমার আম্মুকে আমি বারবার বলতেছি যে আম্মু আমি এটা থাকতে পারতেছি না, ভয় করতেছে, যে ভেতরে খুব খারাপ লাগতেছে, ভেতরে খারাপ লাগতেছে। তো আম্মুকে আমি বললাম যে আম্মু প্লিজ এটা আমাকে করে দাও। এখন তো সে নাই, তো আম্মু উল্টা বলতেছে না এটা তোমার ভালোর জন্য করতেছি। ওকে, এটা তোমার আপনার মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন, হ্যাঁ। আপনি যেটা প্রথমেই বলছিলেন। ফাইন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বলুন তারপর। তা আম্মু বলতেছে যে এটা করলে তোমার ভালো হবে, তুমি সুস্থ হয়ে যাবা, হাঁটতে পারবা। তো সে তো আমাকে করানো হলো। এভাবে আমাকে প্রায় 5 ঘন্টা রাখানো হলো, 5-6 ঘন্টা ওকে, এরকম থেকেছি আমি। যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় আমাকে মাটির থেকে এই যেভাবে খোঁড়া হয়েছে আবার খুঁড়ে খুঁড়ে আমাকে বের করে। খুঁড়ছিল কি দিয়ে? এটাকে কি বলে, একটা লোহার মতো, লোহার দিয়ে, লোহার মতো, এটা কি নামটা আসলে আমার এটা কি কোনো মনে পড়ছে না। খুন্তি বা কোনো শাবল বা? হ্যাঁ শাবল, শাবল বা শাবল গ্রামের ভাষায় বলে শাবল, শাবল দিয়ে খুঁড়তেছে। তো আপনাকে যখন এটা করছিল, গ্রামে তো ধরনের ঘটনা ঘটলে লোকজনের ভিড় জমে যাওয়ার কথা। হ্যাঁ ভিড় জমেছে, ভিড় জমে সবাই আমাকে দেখতো, প্রতিদিন আমাকে দেখতে আসতো সবাই। Okay. আর আমাকে বলতো যে মেয়েটা কেমন বকাবকি করে, কিন্তু এইটুকু বুঝতো না যে কেন আমি বকাবকি করতেছি, কেন গালাগালি করতেছি। তখন তুমি যেন কোন ক্লাসে পড়ো? তখন আমি 6-এ, ক্লাস 6-এ থাকা অবস্থায় ক্লাস ঘটনা এটা। 6-এ থাকা ক্লাস অবস্থায়। 6-এ তখন ওর বয়স খুব বেশি হলো 11 বছর, আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা এটা। ওকে, বলো তারপর। তারপর মাটি খুঁড়ে তো তুলছিল, তো এরকম ব্যাপারটা যে আমি আমার পা দেখতে পাচ্ছিলাম না, তখন আমার ভয় হচ্ছিল যে মাটি করতেছে, যদি আমার পায়ের উপরে কোনো আঘাত পড়ে। রাইট, তো আমি বারবার আমি তার চিকাই করতেছি যে আস্তে করেন, ই করেন না। ব্যাপারটা এমন ভাবে খোঁড়া হলো, খুঁড়ে আমাকে বের করা হলো। তখন পায়ের কালারটা এরকম হয়েছে যে কালো হয়ে মনে হচ্ছিল পায়ের কোনো ই নেই, পা একদম ছোটা মোটো হয়ে গেছে, যেটা পা আমরা হাত যদি কতক্ষণ ভিজিয়ে রাখি যে ছোটা মোটো হয়, এরকম ছোট মোটো হয়ে গেছে। তো তারপর আমাকে গোসল করানো হলো, গোসল করিয়ে তারপর বাইরে বসিয়ে, তারপর সে কি করতো, আমাকে বাঁশ আছে না, বাঁশ দিয়ে সে আমার পা বেঁধে রাখতো। আচ্ছা, পাশ দিয়ে বেঁধে রেখে ওভাবে আমাকে দাঁড়িয়ে করে রাখতো, যেটা সবচেয়ে কষ্টকর ছিল। এদিক দিয়ে আমার পা ওই করতেছে না, সেখানে সে আমাকে ধরে চাপটে ধরে আমাকে এইভাবে দাঁড়া করিয়ে রাখছে। ওকে, ধরে করে রেখেছে। তো তাকে আমি ইচ্ছে মতো গালাগাল দিতাম, প্রতিবার দিতাম। পা কালো হয়ে গেছে, তো পায়ে আমি ভয় পাচ্ছিলাম খুব যে এরকম চেহারা হয়েছে কেন। তো আম্মু তখন আমাকে উঠিয়ে সরিষার তেল দিয়ে পুরো পাটাকে আমাকে মালিশ করে দিছে, ওকে, যাতে পায়ের কোনো সমস্যা না হয়। তো করে দিছে। তো এইভাবে সে আমাকে প্রায় 2-3 দিন রাখছে এরকম অবস্থায়, তো কোনো কাজ হচ্ছে না। তোমাকে কি আবার এরকম মাটির ভেতরে হ্যাঁ। কতবার করা হয়েছে এরকম? এটা প্রায় 3বার। 3বারের মতো তোমাকে এরকম মাটিতে পোতা হয়েছে? হ্যাঁ। ওকে, পোতা হয়েছে। তো এতে কোনো লাভ হয়নি। তো পরে দিয়ে আম্মু তাকে যে কবিরাজ যে চিকিৎসা করতো তখন, তো তাকে বললো যে আচ্ছা এরকম তো করতে কোনো তো কাজ হচ্ছে না, আপনি যদি পারেন বলেন, না হলে অন্য জায়গায় আমরা দেখবো। তখন কবিরাজ সে বললো যে সে সেটা পারবে না, সে তার বাইরে হয়ে গেছে, সে এটা পারতেছে না। তো মানে যে কবিরাজ তোমাকে শেষ পর্যন্ত মাটিতে পোতার পরামর্শ দিল, সে বলল যে আর এটা পারবে না, কারণ তার সাধ্যের বাইরে চলে গেছে। সাধ্যের বাইরে চলে গেছে, সেটা পারতেছে না, সে অন্য কবিরাজ দেখাইতে। ওকে, তো আমার আম্মু তাই করলো, সে চলে গেল। চলে যাওয়ার পর তারপর সে আরেকটা কবিরাজ ধরলো আম্মু। তা ওই কবিরাজকে কি করতে হতো, তার এটা হচ্ছে প্রায় 3-4 মাইল দূরে। তো ওই কবিরাজ ধরছে, তো সে তার কাছে যাওয়ার জন্য প্রতিদিন ভ্যান আসতো। ওকে, ভ্যান করে যে ভ্যান নিত, সে আম্মুর পরিচিত ছিল। তো সে কোলে করে আমাকে ভ্যানে উঠাতো, আবার ওখানে যে নামাতো, আবার সে কোলে করে দিয়ে যেত। আচ্ছা, তো প্রতিদিন। আর যে কবিরাজ ধরা হয়েছে সে কবিরাজ রিক্সার কাজ করতো, রিক্সার মেকার, রিক্সা ভ্যানের মেকার। আচ্ছা, সে মেকার কাজ করতো।
তো একবার বাজারে নেওয়া হতো আমাকে, আরেকবার তার সকালে তার বাড়িতে নিয়ে ছাড় দেওয়া হতো, আর বিকালে দুপুরের দিকে নিয়ে যাওয়া হতো শেখসমুল একটা মাঠ আছে ওখানে বাজার, তো ওই খানে নিয়ে ঝাড় দেওয়া হতো। তো প্রতিদিন এরকম ঝাড় দেওয়া হতো, সকালবেলা যেতাম, সকালবেলা নিয়ে ঝাড় দেওয়া হতো, ঝাড় দেওয়া হতো, তারপর আবার দুপুরবেলা নিয়ে ঝাড় দেওয়া হতো। আচ্ছা, তো এইভাবে আমার প্রায় 10-12 দিন যাবত করা হয়েছে, কোনো কাজে আসতেছে না। আবার আরেকজন সে আম্মুকে বলল যে করতে জিন আনতে, জিন আনে ব্যাপারটা দেখার জন্য যেটা কি হয়। তো লোকে আনছে, সারা রাত্রে যেটা করছে যে নারিকেলের যে স্তূপ, নারিকেলের স্তূপের উপর ধূপ জ্বালিয়ে, তারপরে কিছু মাছের কাটা, তারপরে কিছু ধূপ দিয়ে, সে মানে কি বলবো, মুখ দিয়ে যা কি যেন বলতেছে, বলে বলে সে আমাকে কি করতেছে, মাছের কাটা পায়ে ঢুকাচ্ছে, পায়ে ঢুকিয়ে রক্ত বের করছে। রক্ত বের করে কালো কালো রক্ত বের করতো, আর বলতো কি, দেখেন এগুলো হচ্ছে ওর পায়ের বিষ, যার কারণে ও হাঁটতে পারছে না। তো আমার পায়ে একটা কি হতো, আমার যে বাম পাটা একটু টাইপের, কি বলবো, যে নাড়তে একটু কষ্ট হয় তখনকার সময়। তো সে বলতো কি, এই বাম পাটাই হচ্ছে বেশি মেইন, এই বাম পায়ে ভালো ধরছে, আর ডান পা নাকি এত একটা হয় নাই। সে এরকম মাছের কাটা দিয়ে রক্ত বের করতো। আচ্ছা, রক্ত রাত্রে বের করে সে মুখ দিয়ে যা মানে কি বলবো, যে যা খুশি কি যেন বলতো, যে মন্ত্র বলতো, মন্ত্র বলার পর এইভাবে আমাকে করতো, আর আমি খুব কান্না করতাম। আচ্ছা, প্রতিদিন আম্মুর কাছে বা আম্মুকে বলতাম যে আম্মু এটা কি শুরু করছো। তো আমার আম্মুর যে টিচার যারা ছিল তারাও আম্মুকে বলতো যে মানুষ শহর থেকে মানে গ্রাম থেকে শহরে আসে, আর তুমি শহর থেকে গ্রামে নিয়ে গেলাম এটাকে। তো এরকম সে মাছের কাটা দিয়ে বের করতো রক্ত বের করার পর সে যেটা ছিল, আমি এরকম এটার পরও আমার কিছু হয়নি, কোনো কাজে আসতেছে না। তা আম্মু বলতেছে তাহলে ঢাকায় নিয়ে আসা হোক। আপনার পাটা যখন অবশ হয়ে গেছে, আপনি যখন মুভ করতে পারছেন না, তার কতদিন পরে আপনার বাবা এরকম সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় আসার? প্রায় গ্রামে থেকেছি আমরা 1 মাসের উঠতে, 2-3 মাস। না সেটা না, আমি জানতে চাচ্ছি যে আপনার পাটা যখন এরকম আপনি আর মুভ করতে পারছেন না, এক ধরনের প্যারালাইজড, তো তার কত পরে আপনার ঢাকায় আসার কথা? এটা প্রায় 1 মাস, 1 থেকে 1.5 মাস। এই সময়টাতে আপনার কবিরাজি ট্রিটমেন্ট হয়েছে? কবিরাজি ট্রিটমেন্ট হয়েছে। ওকে, বলুন তারপর। তো আমাকে নিয়ে আসা হয় ঢাকায় নিয়ে এসে ল্যাব-8 একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ল্যাব-8 ডাক্তার সে আমাকে দেখে বলে আমার কিডনিতে সমস্যা হয়েছে। ওকে, একটা হাসপাতালে দেখালেন এবং তারা ডাক্তার দেখে বললো যে আপনার কিডনিতে সমস্যা রয়েছে, কিডনিতে প্রবলেম। তারপর তো ডাক্তার দেখালাম, সে বলল কিডনিতে সমস্যা হয়েছে। তো কিডনিতে সে কিছু কিডনির পরীক্ষা দিল সে, আর সে বলল যে আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই, আমি মারা যাব। বাঁচার কোনো সম্ভাবনা নেই? হ্যাঁ। এটা কাকে বললো? আমার বাবা মাকে। ওই মুহূর্তে আমার বাবা মা তো কান্নাকাটি করে শেষ, সে আমাকে বুঝতে দিতেছে না যে এরকম কিছু একটা ডাক্তার বলছে। তো কিডনিতে সমস্যা, তো কতগুলো কিডনি টেস্ট করাইতে দিছে। তো আম্মু ও বাসায় আসছে, বাসায় আসার পর আমার মামা সে পিজিতে জব করে, তো সে বলল যে পিজিতে দেখাও। আচ্ছা, তো পিজিতে ডাক্তার দেখালাম। তো সেই ডাক্তার আমাকে কিছুক্ষণ দেখলো, হাত পা দেখলো, দেখে তারপর পিঠে ধরলো। সে ধরে বলল যে আমার পিঠে টিউমার হয়েছে। সে নিজের অভিজ্ঞতা থেকে বলল। তো টিউমার হয়েছে, সে বলল যে এমআরআই করাতে। হ্যাঁ। তারপরে সে একটা ডাক্তারের ঠিকানা দিল, সে হচ্ছে যখন রেফার করলো তো এমআরআই করালো। এমআরআই করার পর বলল যে সে এটা পারবে না, সে আরেকটা ডাক্তারের দিল, সে হচ্ছে। তো আগে আমরা দেখালাম, দেখার পর সে বলতেছে যে সে এটা পারবে, অপারেশন করলেই নাকি সুস্থ হয়ে যাব। আম্মু জিজ্ঞেস করলো যে এটা আসলে আপনি পারবেন কিনা। তারপর সে বললো যে আমি না পারলেই কি এটা বলি। আচ্ছা। তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে ডাক্তার পিজিতে বলল যে
ওদের কাছে রেফার করলো। ওই সময় আমার মামার যে কলিগ আছে যারা জব করে ওখানে, তারা বললো যে পিজি থাকতে অন্যখানে কেন সে রেফার করলো। ওকে। তো আমার মামা সে গ্রামে গিয়েছিল ওই সময়টাতে, গ্রামে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ছিল, তার খুব জ্বর, প্রচন্ড জ্বর। তো আম্মু তো ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে এখনই তারা আসতে হবে, না আসলে তো মানে ডাক্তার দেখাবে, পিজির আরেকটা ডাক্তার দেখিয়ে ওখানেই করবে। তো মামা অসুস্থ, সে বলতেছে, সে মনে বলছে সে আসতে পারবে না, সে এত অবস্থা খারাপ ছিল সে আসতে পারবে না। তো আমার বাবা একটু রাগী টাইপের, সে যেটা বলে সেটা করেই ছাড়ে। তো বাবা বলল যে না, আমি এসেই দেখাবো, এখানে আমি ট্রিটমেন্টই করাবো না। সে রাগেই এক বসে সে কি করলো, আবার অনেক সিরিয়াল। তো সে অনেক কষ্ট করে, তো ওই দিনই দেখানো হয়েছে। সে দেখে সাজেস্ট করলো আর বললো যে সে ভালো পারবে। তো দেখানোর পর ওই যে আম্মু যেটা জিজ্ঞেস করলো যে সে পারবে কিনা, বললো হ্যাঁ সে পারবে। তারপর অপারেশনের ডেট একটা ফিক্সড করলো। তার যে টাকা, যে কত টাকা সে নেবে, প্রায় 1 লাখ না 2 লাখ সে করছিল আপনার অপারেশন কস্ট, অপারেশনের যে টাকা। ভালো কথা, সে ওই দিন অপারেশনের জন্য আমাকে তৈরি করা হচ্ছিল, আমি কান্না করতেছিলাম। কি অপারেশন করে ফেলে দিবে? টিউমার। টিউমার কোথায় হয়েছে? এটা হচ্ছে মেরুদণ্ডে, মেরুদণ্ডে টিউমার হয়েছে। তো ওই টিউমারটা কেটে ফেলে দিলে আমি নাকি সুস্থ হয়ে যাব। ওকে। তো আমাকে তৈরি করা হচ্ছে ব্লাডের জন্য, বা ভাইয়ার বন্ধুকে বলছে, তারপরে আরো কয়েকজনকে জোগাড় করা হলো ব্লাডের জন্য। গ্রুপটা কি আপনার? আমার গ্রুপ হচ্ছে রক্তের গ্রুপ ও পজিটিভ। ও পজিটিভ, ওকে। ও পজিটিভ রক্তের গ্রুপ জোগাড় করা হলো। তো আমি আম্মুর কাছে খুব কান্না করতেছিলাম, আম্মুকে বলতেছিলাম যে মা আমার তো ভয় লাগতেছে, ভয় লাগতেছে, তো আমি এটা করবো কিভাবে। তো আম্মু ওই করতেছিল, কাঁদতেছিল আর বলতেছিল চিন্তা করো না, টেনশন, ওটা ভয় নিও না। তো আমাকে যখন অপারেশনের থিয়েটারে ঢোকানো হলো, তখন আমি আমার আব্বুর হাত ধরেছিলাম। আমার খুব ভয় হচ্ছিল কি করবে না করবে। তার আগে আমি দাদু বলে ডাকতাম তো দাদুকে বললাম যে দাদু আসলে কি মানে আমি তো ভয় পাচ্ছি, আমি কি সুস্থ হব? সে বললো যে হ্যাঁ তুমি সুস্থ হবা। তারপর সে আমাকে অপারেশন থিয়েটারে নিল। নেওয়ার পর যেটা অবাক, আমার সবচেয়ে লাইফে ফার্স্ট আমি অপারেশন থিয়েটারে, বড় বড় লাইট, আর তার স্ত্রীও ছিল, তার স্ত্রী আর কিছু ডাক্তার ছিল। তো তার স্ত্রী ডাক্তার ছিল। তখন আমি দাদুকে বললাম, দাদু কিছু ইনজেকশন রেডি করছিল। ইনজেকশন দেওয়ার পর আমাকে জাস্ট মুখের উপর একটা মাস্ক পরিয়ে দেওয়া হলো, পরিয়ে দিয়ে আমাকে ইনজেকশন দিয়ে এগুলো দিল। ইনজেকশন গুলো দেওয়ার পরে দিয়ে আমি আর বলতে পারবো না কিছু। পরের দিন আমি যখন সেন্স ফিরে দেখি যে দাদু আমাকে দেখে বলল কি কেমন আছো। আমি তখন বললাম হ্যাঁ ভালো আছি। আমি দেখলাম যে একটা রুমে অনেকগুলো রুগী, আর একটা ওটাকে কি বলে, আইসিইউ বলে, আইসিইউতে আমি শুয়ে রাখছে, কিন্তু এমন অবস্থায় শুয়েছি যে আমি কোনোখানে নড়তেও পাচ্ছি না। রাইট, টেবিলটা সবসময় ছোটই থাকে অপারেশনে। হ্যাঁ, তো নড়তে পারছি না। এমনকি আমার তখন যেটা বলা হয়নি সেটা হচ্ছে অপারেশনের আগে আমাকে না খাওয়াই রাখা হয়েছে। তো আমার খুব ক্ষুধা পেয়েছিল। তো ক্ষুধা, আমি বারবার বলতেছি আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবো, কিন্তু ওখানে কোনো খাবার দেবে না। অপারেশনের আগে কোনো খাবার দেয় না। অপারেশনের পরও আমাকে খাবার দেওয়া হয়নি, এমনকি পানিটাও আমাকে খেতে দিত না। একটা মুখায় করে একটু করে পানি দিত, আর আমার খুব বমি হতো, এমন বমি হতো যে বমির সাথে রক্ত পড়তো। তো আমি দেখলাম সেন্স ফিরে যে দাদু আর আব্বু। তো আব্বুকে বললাম আমি যাব, আমি এখানে থাকবো না, এখানে খুবই আমার খারাপ লাগতেছে। এখানে এমন অবস্থা, এক এক রুগীর অবস্থা দেখে মনে হয় আরো অসুস্থ হয়ে যাওয়ার মতো। তো আমি এসির রুমে ছিলাম। তো এসি আমার চলছিল, কিন্তু আমি খুব ঘামছিলাম, এত ঘামতেছিলাম যে এসিতেও কোনো কাজ হচ্ছিল না। আমি বারবার বলতেছি যে এখানে কোনো চালাবো, আমার খুব গরম লাগতেছে। তো তারা বলতেছিল যে এসির পাশেই তো তোমাকে রাখা হয়েছে, তো তুমি কেন ঘামতেছো? তো আমি ওখানে কাউকে যেতে দেওয়া হতো না। আমি প্রতি সময় কান্না করতাম, কান্না করে বলতাম আমার আব্বুকে ডাকেন, আব্বুকে আসতে দিত না। তারপরে তারা অনেক মাঝে মধ্যে এত ধমক দিত যে সে না, তোমার বাবা আসতে পারবে না, তোমাকে এখানে একা শুয়ে থাকতে হবে,
এটা তো করতোই। আর যখন ইনজেকশন গুলো দেওয়া হতো তখন মনে হতো যে আমি আর দুনিয়াতে নেই, মানে কি অসহ্য একটা যন্ত্রণা। এখান থেকে আমি নড়তে পারতেছি না, আর দিক দিয়ে খেতে পাচ্ছি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানিও দেওয়া হতো না, ভেরি স্যাড। পানিও দেওয়া হতো না, আমি চিৎকার করতাম, আমি খুব কান্না করতাম। দেখা যেত আশেপাশে রোগীর অবস্থা দেখে আমার আরো খারাপ লাগতো। তো আমি অনেক চিল্লাচিল্লি করার পর বাবাকে ডেকে নিয়ে আসা হতো, ফোন দিয়ে নিয়ে আসা হতো। তো বাবাকে বলতাম যে বাবা আমি এখানে থাকবো না, আমার তো এখানে চলতে পারছি না আমি, কারণ আমার খুব ক্ষুধা পাচ্ছে, তারপর আমি পানি খেতে পাচ্ছি না, কিছু করতে পারছি না, তো আমার খুব খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে যে আমি কিছু মানে কি সেন্সই আমার কাজ করতেছে না। তো বললাম, বাবা বলল যে না তোমাকে এখানে থাকতে হবে। তো সবাই দেখতে আসতো একবার করে, একটু দেখে মাত্র কয়েক মিনিটের জন্য সময় দেওয়া হতো, পরে দিয়ে আবার চলে যেত। তো এইভাবে রাত্রেবেলা, সকালবেলা, দুপুরবেলা এভাবে ইনজেকশন দেওয়া হতো। ইনজেকশন দেওয়ার পর আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত, যে কান্নাকাটি করতাম, চিৎকার দিতাম। তো সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমি আর কাউকে ডাকতাম না, আমার বাবাকেই সবসময় ডাকতাম। তো ওখানকার সবাই যেটা বলেছে যে আমি অনেক রোগী দেখেছি, সবাই মাকে ডাকে, বেশিরভাগ মাকে বলে এই করে, কিন্তু এই রোগী ফার্স্ট মনে হয় যে বাবা ছাড়া কিছুই বোঝে না। তো আমাকে বেডে আনা হলো 3-4 দিন পর, বেডে, তারপর সেলাই খোলার ডেট দিল। অপারেশনটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে পিঠে, মেরুদণ্ডে। মেরুদণ্ডে কি করেছিল ওখানে? অপারেশন করে ওখান থেকে কিছু বের করেছিল? হ্যাঁ, ওখান থেকে মেরুদণ্ডে কি হয়েছিল বলেছিল জানো? টিউমারটা বের করেছিল? ওরা দেখিয়েছে, ব্যাপারটা বের করেছে। আচ্ছা, ওকে, ফাইন, সেটাই আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলুন। বায়োপসি রিপোর্ট করতে দিয়েছিল। ওকে, বায়োপসি রিপোর্টটা বেসিক্যালি হয় এখানে ক্যান্সার হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য। হ্যাঁ, বায়োপসি রিপোর্টে কি এসেছে? বায়োপসি রিপোর্টে আসছে ভালো এসছে। মজার ব্যাপার হচ্ছে যে বায়োপসি রিপোর্টটা ভালো আসছে। তো আমি আস্তে ধীরেই বলতেছি। জি প্লিজ। তারপর যেটা হলো যে আমাকে বেডে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর দেখা যেত যে আমি বেডেও নড়াচড়া করতে পারতাম না, বেডেও আমাকে কোনো খাবার দেওয়া হতো না। এই 3-4 দিন আমি না খেয়ে, শুধু আমাকে তরল জাতীয় এক মুখা করে শুধু পানি দিত আর একটু জুস দিত। বেডে নিয়ে এসে আমার সেলাই করলো, সেলাই খোলার পর মানে কি বলবো, খাবার দেওয়া হলো, পাতলা খাবার। তো আমার কাকা সে তার বাসা থেকে রান্না করে নিয়ে আসতো। জি। ও এরকম কয়েকদিন চলছে। আমার রিলিজ ডেট যেটা, ডাক্তার বললো যে এখন তুমি ভালো আছো। জি। ও তখন আরেকটা ব্যাপার, আমার ইউরিনের, তখন আমার ইউরিন ব্যাগ, আমি প্রস্রাব করতাম ইউরিন ব্যাগে, নল সেট করা ছিল। পরে দিয়ে দেখা যেত এরকম হলো যে 1 মাসের মতো আমাকে এরকম ইউরিন ব্যাগে নল সেট করে রাখছে। তো যার ফলে পরে আমার এমন অবস্থায় হলো যে আমি প্রস্রাব পড়তাম, বুঝতে পারতাম না, প্রস্রাবে এরকম হয়ে যেত। তো ডাক্তার একটা সময় এরকম করলো যে প্রস্রাবের যে নল দিয়ে অনেকগুলো প্রস্রাব বের করলো ভেতর থেকে, দেখা যেত ভেতরে আমার প্রস্রাব জমে আছে। ডাক্তাররা তো সেই ই করছে, ঝাড়ি মারছে যে এরকম অবস্থা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যেই ডাক্তারের আন্ডারে আছি তার কোনো মাথা ব্যথা নেই। ওকে, ভেরি ইন্টারেস্টিং। সে আরেক যে ডাক্তার, যারা ডিউটি ডাক্তারে থাকে, সে এসে বললো যে এইরকম করা হচ্ছে না, এর তো সমস্যা হয়ে যাবে, প্রস্রাব ভেতরে জমা। তারপরে প্রস্রাব বের করা হলো, তারপরে আমার ঘা হয়ে গেছে। এটাও কি আবার অপারেশন করে বের করলো? না, নর্মালি ভাবে। তো তারপর আমার শুয়ে থাকতে থাকতে, এক পাশ শুয়ে থাকতে থাকতে আমার ঘা দেখা দিল। শরীরে ঘা দেখা দিল? হ্যাঁ, মাজায় ঘা দেখা দিল। তো যে ডাক্তার, সে একটা জেলির মতো কিছু একটা দিল ঘা শুকানোর জন্য। তো ঘা শুকানোর জন্য দিছে, কিন্তু ওতে কোনো কিছু হচ্ছে না। যে ডিউটি ডাক্তার, সে এসে সে ইচ্ছে মতো যে স্যার এটা কেন দিছে, এটাতে কোনো কাজ হবে না। সে করলো কি, নেভালন পাউডার নামে একটা পাউডার, সেটা দিতে বললো। বাই দ্য ওয়ে, আপনি কার আন্ডারে যেন আপনার অপারেশনটা হলো, ডাক্তারের নামটা একবার বলুন। ডাক্তার যে এখন মারা গেছে। প্রিয় শ্রোতা, আমরা এখানে ডক্টরের নাম প্রচার করছি না, তাদের পেশার উপরে সম্মান রেখেই আমরা প্রচার করছি না, এবং সেখানে তার যে প্রাইভেসি আছে সেটা নষ্ট হয়। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য কোন একজন মানুষকে এনে জীবনের গল্প বলা, সেখান থেকে আপনি কিভাবে নিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কাউকে অ্যাকিউজ করা না। এবং একই সাথে
এটাও এটা আসলে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বা রিপোর্টের মতো শো না যে এখানে এসে জীবনের ওই সময়ের কোন একটা গল্পের প্রেক্ষাপটে আমরা সেটাকে ইনভেস্টিগেট করে সত্য না মিথ্যা সেটা প্রমাণ করতে যাব। আমরা বরং একটা অন্যরকমের স্টাডি করি একজন মানুষের জীবনের গল্প নিয়ে, যেখানে আমরা বিভিন্ন মেথোডোলজিক্যাল ভাবে স্টাডি করার পরে তারপরে গিয়ে যখন দেখছি না দিস স্টোরি ইজ ট্রু তখন আপনাদের সামনে নিয়ে আসি। কিন্তু ওর জীবনে যা ঘটে গেছে বা যা যাচ্ছে সেটা খুবই আনফরচুনেট, এবং সেই জায়গাটিতে পরিবারের ভুল থেকে শুরু করে সব জায়গায় শুধু ভুল আর ভুল আর ভুল। এখানে কিছু ডাক্তারের নাম আসবে, এখানে কিছু কবিরাজের ব্যাপার আসবে, আমরা তাদের নামগুলো আপনাদেরকে শোনানো না এই কারণে যে তাদের পেশায় এটা অনেক বিরূপ প্রভাব তৈরি করতে পারে। যাই হোক, তুমি যেটা বলছিলে বলো। তারপর যেটা হলো যে আমি আর ঘা হয়ে গিয়েছিল, তো ঘায়ে নেভানল পাউডার দিল যে এটা দিলেই ভালো হয়ে যাবে। আর একটা বেড দিছে, সেটা হচ্ছে ব্যাট্রেস দিলে যাতে ঘা না হয়। তো রিলিজ দেওয়ার জন্য আমাকে তৈরি করা হলো, তো রিলিজ দিল আর ঘায়ের জন্য ম্যাট্রেস দিল, ওটার মধ্যে শুতে বললো, ওটার শোয়ার জন্য ম্যাট্রেস দিল আর ঘায়ের ওষুধ দিল। দেওয়ার পর সে বললো যে 6 মাসের মধ্যে আমি হাঁটতে পারবো। আসতে দিলে 1 মাস শুধু হসপিটালেই থাকছি। আচ্ছা। তো সে বাসায় পাঠালো। বাসায় পাঠানোর পর এরকম মতো যে আমি বসতেও পারতাম না, সারাদিন শুয়ে থাকার, এই কাইতে হতে মানে এক কাতো হতে পারতাম না, অন্য কাতো হতে পারতাম না, পরে দিতে হতো। তো এরকম বাসায় শুয়ে থাকতাম, শুয়ে থাকার এরকম অবস্থা হতো, কোনো মানে কি বলবো যে এত অবস্থা খারাপ লাগতো যে মনে হতো যে আমি কিছু করতে পারছি না, পা নাড়াতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তার মধ্যে আম্মু আমাকে খুব কষ্ট করেই, দেখা যেত এরকম হতো যে পোশাক কখন করতাম, পায়খানা করতাম আমি টের পেতাম না, তো এর জন্য অনেক সমস্যা হতো। তো এইভাবে আমার 1 মাস চলার পর পরে দিয়ে ডাক্তার দেখালাম। এই যে তুমি যখন মুভ করতে পারছো না যে সময়টাতে, তখন তোমাকে কে মুভ করাতো? মানে হুইল চেয়ার নিত নাকি? না, হুইল চেয়ার না, সারাদিন বিছানায় শুয়ে থাকতে। আর টুকটাক মুভ করা যখন দরকার হতো তখন কে হেল্প করতো? তখন ওই যে বাবা হেল্প করতাম। তো এরভাবে 1 মাস চললো। 1 মাস চলার পর পরে দিয়ে ডাক্তার দেখালাম, তো এতেও আমার কোনো কাজ হচ্ছে না। ডাক্তার তো বলেছে তুমি 6 মাসের মধ্যে হাঁটবে। হ্যাঁ, ওকে। তো 1 মাসের আমি হাঁটতে পারতেছি না, তো আমার কোনো কাজে কোনো কিছুই হচ্ছে না, আমি বসতেও পারতেছি না, বসতে খুব কষ্ট হইতেছে। তারপরে আমি হাঁটতে পারতাম না। তো আম্মু একদিন রাগ করেই ডাক্তারকে বললো যে আপনি কি অপারেশন করলেন? এর মধ্যেই 5-6 মাস চলে গেছে, তো কি অপারেশন করলেন? এখনো তো হাঁটতে পারতেছে না, ও তো চলতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না, সেই আগের মতোই। তখন ডাক্তার যেটা বললো যে আমার যা করার করছি, আমি এখন আর কিছু করতে পারবো না, সে কিছু করতে পারবে না তার বাইরে, এর বেশি তার কোনো সামর্থ্য নেই, এর বেশি তার সামর্থ্য নাই। ওকে, ফাইন। তারপরে সে বললো অন্য ডাক্তার দেখাইতে। তো অন্য ডাক্তার, তখন আম্মু বললো যে এতদিনে আপনি এসে এই কথা বললেন, এটা আপনি সামনেও বলতে পারতেন। তো অন্য ডাক্তার দেখালাম, তো তারা এমআরআই করতে দিল। এমআরআই যেটা ধরা পড়লো যে আমার টিউমার, সে কোনো অপারেশনই করেনি, টিউমারের জায়গায় আছে, সে ওটা ধরেইনি, সে শুধু মানে কেটে জাস্ট দেখছে, আর ব্যাপারটা আর কিছুই করেনি। ওকে। তো দেখা হলো, তো রশিদ উল্লাহ যে ডাক্তার, তাকে দেখানো হলো। তো সে তো মানে রেগে ভেগে যে জাস্ট এইটুকু বললো যে আমি লিখে দেই, তুমি যে ধরো, যে কেন এত ডাক্তার থাকতে রেফার করলো। তো তাকে ধরতে বললো যে এই মেয়ের লাইফটা কেন নষ্ট করা হলো, অপারেশন ভুল হয়েছে। তো এইভাবে ডাক্তারকে দেখালাম। তো ডাক্তার বললো যে দেখেন, আমি ফার্স্ট বার যেটা অপারেশন হয়েছে ওটা যদি করতাম তাহলে আমি বলতে পারতাম, সিওটি দিতে পারতাম। এখন সেকেন্ড বার কি হবে সেটার আমি কোনো সিওটি দিতে পারবো না। সিওটি দিতে পারবো না, যেহেতু ও ফার্স্ট বার অপারেশন হয়েছে। ফার্স্ট বার তো এরকম বললো যে তারা সিওটি দেয় না, মানে ফার্স্ট বার অপারেশনে যেহেতু কোনো সাকসেস করে না, সুতরাং সেকেন্ড বার কি হবে না হবে সেটা ব্যাপারে ডাক্তার নিশ্চিত দিচ্ছে না। আচ্ছা। তো এভাবে অনেক ডাক্তার দেখানো হলো। আপনার অ্যাপোলো হসপিটালে এক ইন্ডিয়া ডাক্তার দেখানো হলো, ইন্ডিয়ার। তো সে বললো যে এই একই অবস্থা, যে সে কিছু বলতে পারবে না, এইটুকু হতে পারে হয়তো, বা পাটা নাড়াচাড়া করতে পারে। আচ্ছা।
তো আম্মু বললো যেহেতু সে মানে নিশ্চয়তাই দিতেছে না, তো অপারেশন করে যদি আরো কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে তো আরো সমস্যা, রাইট। তাহলে তো ওপরে এত টাকা খরচ করে কোনো লাভই হবে না। তো আম্মু বললো যে থাক, অপারেশনের দরকার নেই। তো অপারেশন বন্ধ আমার। তো এই তো বাসায় তো এরকম এই সময়টার মধ্যে আম্মু একটা কবিরাজের পেল, আবার সে কবিরাজ সে এটা হচ্ছে তাজমহল রোডের ওদিকে। তো ওখানে প্রতিদিন নিয়ে যাওয়া হতো। নিয়ে ওই কবিরাজটা কি করতো, সে পা দিয়ে ঝাড়া দিত। হ্যাঁ, পা দিয়ে, তার মানে পা দিয়েই ঝাড়া দেয় সবকিছু। পা দিয়ে কি শরীরের উপরে মালিশ করা এগুলো করতো, মানে ঝাড়া দিত আপনার সঙ্গে? এই তো পা দিয়ে পাড়ায় পাড়িয়ে ঝাড়া দিত। ঝাড়া দিত। তো আমার ব্যাপারটা অড লাগতো যে কি অবস্থা, পা দিয়ে করছে কেন? এতদিন তো হাত দিয়ে দেখেছি। তো আমি মাকে বলতাম যে মা এটা করে লাভ কি, এটা তো কোনো লাভ হইতেছে না, সে আমাকে পা দিয়ে করতেছে কেন? তা আম্মু বলতো কি এটা ভালো, এটা তোমার জন্য খুব ভালো হবে, এটা তুমি ভালো হয়ে যাবা। আচ্ছা। তো পা দিয়ে সে ঝাড়া দিত। আরো যেটা করতো যে সে বললো যে সিন্নি দিতে, কয় কেজি যেন দুধ আর যে সিন্নি দেওয়ার জন্য যা যা লাগে, তো ওটার জন্য সে বললো। তো আব্বু বললো যে আমরা তো এত কিছু কিনতে পারবো না, ঝামেলা করতে পারবো না, এর চেয়ে আপনাকে টাকা দিই, আপনি কিনে নিয়ে দিয়ে দিয়েন। তো সেটাই করলো। তো টাকা দিল, টাকা দিয়ে আব্বু রাত্রে ছিল একটা রাত্রে, সে থেকে তারপরে সিন্নি করলো, দেওয়া হলো। তারপরও মানে আমরা মাসে প্রতিদিন যেতাম এরকম দূরে তাজমহল রোড সোনিয়াকড়া থেকে। তো যেতাম প্রতিদিন। তো প্রতিদিনই যেতাম। তো এতে কোনো কাজ করতেছে না। তো বিভিন্ন সে সুতা পরা দিচ্ছে, সুতা দিয়ে আমার পায়ে বেঁধে দিত, করে দিত, এতে কোনো কাজ হচ্ছে না। তারপর সে আব্বু একটা আবার ডাক্তার দেখাতো। আবার ডাক্তার দেখালে ডাক্তার একই কথাই বলতো প্রতিবার। তা একটা ডাক্তার দেখালো, সে ডাক্তার বললো যে এটা যদি অপারেশন না করানো হয় তাহলে আমার হাতও এফেক্ট হতে পারে, মানে পা তো গেছে আবার হাতও এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে। সে এরকম একটা উদাহরণ দিল যে ফ্যানের সাথে, যে ফ্যানের সুইচ যদি না ঠিক করা হয় তাহলে ফ্যান যেমন চলবে না, তো ফ্যানের যেরকম ক্ষতি হবে। তো সে বললো যে আমার অপারেশন যদি না করানো হয় তাহলে এটা আমার হাতেও এফেক্ট হতে পারে। তাম্বু তো পুরো আরো শঙ্কিত যে কি অবস্থা, এটা কেন হচ্ছে। তো সে বুঝাই দিল। আরেকটা সে বললো যে সে কোনো গ্যারান্টি দিতে পারবে না যে হাঁটার ব্যাপারে। তো এরকম অবস্থায় তো আম্মু বললো যে তাহলে অপারেশন করে লাভ কি, এর থেকে অপারেশন না করালেই ভালো। তো অপারেশন করতো না। তো বাসায় আমার যেভাবে দিন কাটতো, বাসায় সারাদিন শুয়ে থাকতাম। তো ওই সময় একটা ভালো কি ছিল, আমি আস্তে আস্তে বসতে শিখি, আস্তে আস্তে বসতে শিখতেছি। তো বসে থাকি, শুয়ে থাকি। তো ওই সময় আমাদের বাসায় টিভি ছিল না, টিভি যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল। তো আব্বু পরে দিয়ে একটা টাকা জোগাড় করে আব্বু নতুন একটা টিভি কেনায়, সেটা হচ্ছে আমার জন্য, কোনো ঢিস ছাড়া। কারণ ঢিস আনলে আমার আম্মু ঢিস আনতে দেয় না। তো কেন আনতে দেয় না, এতে নাকি মানুষ খারাপ হয় এক্সেট্রা, সমস্যা। তো আমার বাসায় এরকম দিন যেত। তো যেটা সমস্যা হতো সেটা হচ্ছে আমার মা, আমি সারাদিন বসে থাকতাম, তো শুয়ে বসে থাকতাম, আমার ভাল লাগতো না। আমি খুব কান্নাকাটি করতাম। তো আম্মুকে বললাম যে আম্মু আমাকে স্কুলে ভর্তি করো, স্কুলে ভর্তি করো। তার মধ্যে প্রায় 2-3 বছর চলে গেছে এরকম। তো স্কুলে ভর্তি করো। তো আম্মু বলতো যে স্কুলে তো ভর্তি নেবে না। তো আম্মু প্রত্যেকটা স্কুলে বলার পর স্কুলে কর্তৃপক্ষ বললো আমাকে তারা নেবে না। কেন নেবে না? কারণ আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমাকে দিয়ে নাকি হবে না। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা গল্প নিয়ে। হ্যাঁ শারমিন, তুমি বলছিলে যে তোমার মাকে তুমি বললে যে স্কুলে ভর্তি করার জন্য, কিন্তু স্কুলের কর্তৃপক্ষ তোমাকে নিচ্ছে না কারণ তুমি হাঁটতে পারো না। তারপর তো আম্মু প্রত্যেকটা স্কুলে গেল, গিয়ে আমার ব্যাপারটা বললো। তো তারা নেবে না। কেন নেবে না? কারণ আমি হাঁটতে পারি না, হাঁটতে সমস্যা। তো তারা আম্মু বললো যে দরকার হলে শিক্ষা বোর্ড থেকে অনুমতি এনে
শুনছেন সবাই রেডিও শুনছেন সবাই রেডিও দেবে। দোরা বললো যে না। তো আমার আবার একটা ছিল, সেটা হচ্ছে যে আম্মু আমাকে বলেছিল যে আমি যদি সুস্থ হই কখনো তাহলে মাদ্রাসায় পড়বো। আচ্ছা। মাদ্রাসায় আবার কেন ভর্তি, আম্মু বললো মাদ্রাসায় ভর্তি হতে হবে। তো মাদ্রাসায় ভর্তি হলাম না, কারণ হচ্ছে মাদ্রাসায় অনেক প্রেশার। যেমন আরবি যেগুলো শিখতে হয়, এমনিতেই আমি হাঁটতে পারি না, তো অজু করতে পারি না, করতে পারি না, ওকে, কাজ করতে পারি না। হাফেজ মৌলানা পড়া অনেক কঠিন, এর থেকে তুমি আমাকে স্কুলে ভর্তি করাও। স্কুলে ভর্তি, কিন্তু স্কুলে কোনো কর্তৃপক্ষ নেবে না। তা আম্মু তার নিজের স্কুলের হেডমাস্টারকে বললো, তো সেও না করলো, সেটা তো সম্ভব না। তা আম্মু যে তাও তাদের কাছে রিকোয়েস্ট করলো। তো পরে দিয়ে যে হেডমাস্টার সে আম্মুকে বললো যে একটা কাজ করেন, তাহলে ঢাকা শিক্ষা বোর্ড থেকে অনুমতি এনে দেন। তো আব্বু কষ্ট ওখানে গেল, ওখানে যে তারা বললো যে এটা তো ইচ্ছা করলে হেডমাস্টারই করে দিতে পারে। তো হেডমাস্টারকে বললো, কিন্তু হেডমাস্টার বলতেছে সে নাকি পারে না, সে নাকি আমাকে ভর্তি করতে পারবে না, এর জন্য জেলা যে শিক্ষা বোর্ড সেখানেও নাকি যেতে হবে। তো সেখানে গেল, সেখানে দিয়ে আব্বুকে কথা বলাই দিল। তারপরেও হেডমাস্টার সে আমাকে নেবে না, সে আমাকে এক কথায় নেবেই না। তো আম্মু কি করলো, যে তার যে স্কুলের শিক্ষকদের একটা অনুমতি নিল, সবাই স্বাক্ষর করেন এখানে, বলেন ওকে যেন নেয়। তো ও নিল, তবুও তারপর শিক্ষকরা সবাই সাইন করলো, সাইন করে তারপর অনুরোধ করে বললো যে মেয়েটাকে নিয়ে নেন। এভাবে করতে করতে আমার প্রায় 2-3 মাস চলে গেছে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমি দিতে পারিনি। তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আমি অনেক কষ্ট করে পড়ে, তারপর একটা সমস্যা যেটা দেখা দিল যে বাসায় আমাকে কে পড়াবে। আমি তো যে স্কুলও করতে পারি না, শুধু হলো যে পরীক্ষা দেব। তো কোনো টিচার আমাকে পড়াইতে আসে না। কেন? কারণ আমি হাঁটতে পারি না, চলতে পারি না, তো আমাকে এভাবে পড়াবে না। তা আম্মু খুব কষ্ট করে যে একটা ছাত্র, আম্মুরই ছাত্র, তাকে নিয়ে আসা হলো। তো সে পড়াইতো, তো পড়াতো এরকম ব্যাপারটা যে সে কি পড়াইতো সেটা আমি বুঝতেই পারতাম না। তো আমি এটা বলতেও পারতাম না, কেন না কারণ এছাড়া আমার কোনো উপায় নাই। সে বলতে গেলে একদম এইভাবেই পড়াইতো, তার কোনো ইচ্ছাই নেই, জোর করে তাকে পড়ানো হইতেছে, ব্যাপারটা এরকম। তো সে তারপর কয়েকদিন পরে বললো আম্মুকে যে সে নাকি তাবলিগে যাবে। তাবলিগে যাবে, তো এই 1 মাস তাকে পড়াইতে পারবে না। তা আম্মু বললো যে 1 মাস যেহেতু পড়াইতেই পারবে না, তাহলে তো ওর তো সামনে পরীক্ষা, কি পড়বে। তখন তাকে বাদ দিয়ে দিল, বাদ দিয়ে নতুন একটা টিচার খুঁজলো। তো ওইটাও আম্মুর ছাত্র। তো সে পড়াতো এরকম যে সে, আমি যদি নাও বুঝতে পারতাম না, যদি বলতাম, সে আমাকে দ্বিতীয়বার তো বোঝাইতো না, তারপরই করতো না। আমার খুব সমস্যা হতো। দেখা যেত এইভাবেই আমার পরীক্ষাটা দেওয়া হলো, দ্বিতীয় সেমিস্টার। কিছুই পারি না। আব্বু কোলে করে প্রতিদিন নামাতো, আবার নামিয়ে হুইল চেয়ারে করে নিয়ে যেত। পরীক্ষা দিতাম, পরীক্ষা দেওয়ার পর আবার হুইল চেয়ার করে নিয়ে আসে, আবার উঠাতো। এইভাবে পরীক্ষাটা দিলাম। পরীক্ষার এক বিষয়ে বলতে গেলে খুব খারাপ পড়লাম, আরেক বিষয়ে খারাপ পড়লাম। পড়া বলতে গেলে কি মানে রেজাল্ট খুব খারাপ হইলো। খারাপ হওয়ার পর আম্মু তারপর অনেক কষ্ট করে একটা টিচার ঠিক করলো, মেয়ে টিচার। তো সে পড়াইতো। তখন আমি ক্লাস 7-এ ভর্তি হলাম। ক্লাস 7-এ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিলাম, খারাপ পড়লাম। তা সে পড়ায় যে বোঝানোর যে ব্যাপারটা, সেটা আমি বুঝতাম না, এখনো মানে প্রবলেম। তো বুঝতে পারতাম না। তো তাকে যদি বলতাম যে আবার বুঝিয়ে দেন, সে বলতো যে না, একবারই বুঝানো, দ্বিতীয়বার সে আমাকে পারবে না। তো আমার এভাবে 7-এর থার্ড সেমিস্টার পরীক্ষা দিলাম। থার্ড সেমিস্টার পরীক্ষাটা ভালো দিয়েছি। চিকিৎসা তো বন্ধ, চিকিৎসা তখন থেকে তোমার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, তখন থেকে বন্ধ হয়ে গেছে। তারপরে আবার আরেকটা কবিরাজির চিকিৎসাই করলো আমার যে মা, তার কলিগের চাচা, সে আবার নাকি জিন্নি করে। তাকে নিয়ে দেখানো হলো মিরপুরে। তো প্রতিদিন আমাকে নিয়ে মিরপুরে যাওয়া হতো। মিরপুরে যে সে আমাকে ঝাড়া দিয়ে তারপরে করে কথা বলতো, যেরকম সে কতদিন অনেকবার ঝাড়া দিছে।
তো এতে কোনো কাজ হইতেছে না। তো তারপর তার যে নাতি, তার যে ছেলে মেয়ের বউ বললো যে দেখেন আমি তো কিছু বলতে পারি না, কারণ বাবা তো যেটা করতেছে এর থেকে এটা তো ওর জন্য না, ওরা আবার শিক্ষিত। তো সে বললো যে এটা ঠিক না, একটা কাজ করেন আপনি ওকে ডাক্তার দেখান, এভাবে আর কষ্ট করে আইসেন না। তো ডাক্তার দেখান, ডাক্তার দেখাইতে বললো। তারপর আমরা ওখান থেকে এসে পড়ি। আর আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে আগের যেটা একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই যে ডাক্তার নামে কেস করতে বলছিল, মামলা করতে বলেছিল, তো আমার বাবাকে বলেছিল কিন্তু বাবা করেনি। এখন পর্যন্ত বাবাকে বললে বাবা মানে আম্মু যদি বাবাকে বলে মামলা করতে, বাবা খুব খারাপ ব্যবহার করে। কেন যে এরকমটা করে সেটা আমরা জানি না, মামলা করতে চায় না। তো মামলা করতে বলেছিল, পরে দেওয়ার মামলা করা হয়নি, যার কারণে সবাই আমাদের সাথে এরকম করে যে কেন মামলা করলাম না আমরা। তারপর যেটা যে মাঝখানের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করানো হয়। তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করানোর জন্য আমাকে হোমিওপ্যাথিক যে হসপিটাল যেটা গুলিস্তানে, তো ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো একজন ডাক্তার দেখে বলে যে এটার ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে। তারপর ভোট বসায় যেটার কি করলে কি হবে। তো আমি ওষুধ খাই করি, কিন্তু পরে দিয়ে ওই ডাক্তার আবার রিটায়ার্ড করে। তো সে একটা মহিলা আসে, তো মহিলা বলে তাহলে আমার আন্ডারে করেন। তো তার আন্ডারে থেকে ওষুধ খাওয়ানো হওয়ার কথা বলে। সে আরো বলে যে আমার ওজন কমাইতে হবে, যেহেতু আমি হাঁটতে পারি না, ওজন কমাইতে হবে। তারপর কিছু কিছু খাবার না করে দেয়। তো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানোর মজা ওইখানে একটা কাণ্ড হচ্ছে এরকম যে আমি যদি ভাত খেতাম, ভাত আমাকে খুব কম খাওয়াতে দেওয়া হতো। 3 বেলার জায়গায় আমি 1 বেলাও খেয়েছি। তো আম্মু সবসময় আমাকে কম করে ভাত দিত। যদি আমার অনেক ক্ষুধা লাগতো, কিন্তু আমি বললে ওটা বলা হতো যে ওজন বাড়ানো হবে, ওজন বেড়ে যাবে। পানিটাও আমি খেতে পারতাম না। পানি দেখা যেত যে পানিকে বেশি খেলে যদি প্রস্রাব বেশি হতো, আমার মা আমার সাথেই করতো, বকাঝকা করতো যে এ নিয়ে, মানে পানি খেতে পারতাম না, যদিও পানির পিপাসা পেত। তো আমাকে এরকম করতো। একদিন আমার মনে আছে যে আমার ভাইয়া আসছে, তো ভাইয়া চলে যাবে, ভার্সিটিতে চলে যাবে। তো তার জন্য সে মানে রান্না করা হয়েছে, খিচুড়ি আর মাংস রান্না। তো আমি আম্মুকে বলছি যে আচ্ছা আম্মু কি রান্না করছো? তখন আমার আম্মু আমাকে একটা কথা বলছিল, সেটা আমার সব সময় মনে আছে থাকবে, যে তুমি এটা খাওয়ার যোগ্য না, মাংস খাওয়ার যোগ্য না। তখন আমার এত খারাপ লেগেছিল, মনে হচ্ছিল যে আসলে পৃথিবীতে মনে হয় হাঁটা হচ্ছে সবচেয়ে মেইন ব্যাপার, এটা ছাড়া আমার মানুষ অচল। এটা তারপর আমার এরকমই করা হতো যে যদি খাবার একটু বেশি খেতাম, দেখা যেত যে আম্মু বকাঝকা করতো। আম্মু বলতো যে এত বেশি খেলে তো ওজন বাড়বে। দেখা যেত বাবাও বলতো যে আমাকে অনেক সময় মারতো, মেরে এরকমই হতো যে আমাকে নিচে, আমি যেহেতু হাঁটতে পারি না, সে তো এমন হতো যে মেরে আমাকে নিচে ফেলে রাখা হতো। তো আমি খুব কান্না করতাম, আমার বাবাও আমাকে মারতো, এখনো মানে করে। তো মারতো আমাকে। তো যেটা হতো যে আমি খুব কান্না করতাম, আর শুধু আল্লাহর কাছে এটুকুই বলতাম যে আল্লাহ কেন মানুষকে এরকমটা করে, আর করতে পারতাম না। পরে দিয়ে দেখা যেত যে প্রত্যেক দিন হোমিওপ্যাথিকের ডাক্তারের কাছে না হতো। হোমিওপ্যাথিক ডাক্তার তবুও আরেকটা কথা, সেটা হচ্ছে এরকমের মধ্যে আমার একটা প্রবলেম ধরা পড়ছে, সেটা হচ্ছে আমি খুব খাম হয়। তো খাম হয় আর কাঁপুনি হয়। তো এটার জন্য ডাক্তার দেখাইছি। তো ডাক্তার বারবার ওই হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ দিত, কিন্তু কোনো কাজ করতো না। সে প্রতিদিন এরকম বলে দিত যে খাবার কম খাবা, খাবারই করবা, করবা না। তারপরে সে অলিভ অয়েল দিয়ে পা ম্যাসেজ করতে বলতো ব্যায়াম করতে, সেটা করলেই নাকি হবে। তো প্রতিদিন এরকম আব্বু ব্যায়াম করাতো, তো এতে কোনো লাভ হচ্ছিল না। তো আমার আবার ধরা পড়লো কি যে আমার ঘা যেটা, যে পিছনের ঘাটা, সেটা আরো বড় হয়েছে, এত বড় হয়েছে যে ওখানে হাত ঢোকানো যায়। তো ওটার জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের জন্য ঘায়ের ওষুধ দেওয়া হতো, কিন্তু কোনো লাভ হতো না। তারপরে এমন পর্যায়ে পড়েছে যে ওই ঘায়ের মধ্যে হাত ঢুকতো, এত খরল হয়ে গেছিল। তো পিজিতে দেখানো হলো, পিজিতে ডাক্তার দেখলো, দেখে তারপর ওষুধ দিল।
ওষুধ দিয়ে আর বললো যে সাবান দিয়ে পরিষ্কার করতে, সাবান দিয়ে পরিষ্কার করে ওষুধ দিতে, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। তো ওইটা করা হলো, ওইটাতে ঠিক হয়ে গেল, ঠিক হইতেছিল। তো এটা ঠিক হয়ে গেল, পরে দিয়ে দেখা গেল যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কোনো কাজ করতেছে না। আমি খুব খামতেছি, করতেছি। তারপরে আমি তো 8-এ পড়তাম, 8-এ পড়তে হলাম। তো 8-এ আমার যেটা সমস্যা হতো, যেটা মেইন প্রবলেম, সেটা আমি বলিনি, সেটা হচ্ছে যে আমার পরীক্ষার যখন সিট পড়তো, সিট সবসময় উপরে পড়তো, 4 তলা বা 3 তলা 2 তলায় পড়তো। তো আমি তো হাঁটতে পারি না। এখন আমার সিট যদি নিচতলায় না ফেলে তাহলে তো আমাকে নেওয়া সম্ভব না। তা আম্মু প্রতিদিন শিক্ষকের কাছে করতো, শিক্ষকের কাছে অনুরোধ করতো, কিন্তু তারা এমন ছিল, এতটাই ছিল যে তারা করতো না। তারা বলতো যে আপনার মেয়ের জন্য কি এরকমই করবো, আপনার একার মেয়ের জন্য পুরা সিট কি নিচে ফালাবো। অনেক সময় ছেলেদের সাথে পরীক্ষা দিয়েছি আমি। আচ্ছা। তাও আবার প্রবলেম যে অভিভাবক আবার রিপোর্ট করতো যে কেন ছেলের সাথে মেয়ের পরীক্ষা দেবে। তো নিচে ফেলা হতো না, পরীক্ষা দিত না। তো সে আমার পাশে যে 10-এর যে ভাইয়া ছিল, সে তার মা মানে স্যারের কাছে রিপোর্ট করছে আমি নাকি ডিস্টার্ব করি। আসলে আমি কোনো ডিস্টার্ব করতাম না, তবুও নাকি ডিস্টার্ব করি। তো পরে দিয়ে আমাকে কি করা হলো, সামনে বসানো হলো, সবার সামনে, ইসের সামনে। তো একা এরকম পরীক্ষা দেওয়া হতো। সবচেয়ে মজার ব্যাপার যেটা ছিল, সে হচ্ছে যে শিক্ষক প্রতিদিন যে এটাকে কি বলে, প্রধান শিক্ষকের যে সহকারী থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, সে প্রতিদিন যে আমাকে থ্রেট করতো, যে তুমি এখনো এখান থেকে যাও নাই, তোমাকে না বলছি এখানে বসতে না। প্রতিদিন আমাকে এরকমই করতো। তা আমি ভয়ে থাকতাম যে পরীক্ষা কি দেবো, যে ভয়ই লাগতো যে কখন এটা আবার বলে। তো দেখা যেত এরকম পরীক্ষার হলে কান্না করতাম। তো একদিন এরকম যে সে করতেছে, বকাবকি করতেছে, বলতেছে যে কেন তুমি এখানে বসছো, তোমাকে আমি কালকে বলে গেলাম। তখন আমি তো আমার আব্বু ছাড়া চলতে পারি না, করতে পারি না, কারণ আব্বু তো আমাকে দিয়ে এসে সে বাসায় চলে গেছে। তো এখন আমি কি বলবো। তখন যে ডিউটি টিচার ছিল, সে বললো যে স্যার এখন তোর বাবা দিয়ে গেছে, ও তো নড়তে পারে না, আচ্ছা পরের দিন থেকে অন্য জায়গায় বসবে। পরের দিন আম্মুকে বললাম, তা আম্মু কি বলবে, আম্মু জাস্ট বললো এখন কি করবা, কিছু তো করার নাই, কারণ প্রত্যেকটা টিচার এরকম করতো যে একটা মেয়ের জন্য কেন এত সমস্যা দেখাবে। তো আমাকে ওইরকম ছেলেদের সাথে পরীক্ষা দিলাম ফার্স্ট সেমিস্টারে। তারপরে সেকেন্ড সেমিস্টারেও তারপরে মেয়েদের সাথে। আমি কাদের সাথে পড়তাম, যারা ওই যে সি শাখা ডি শাখা যারা, তাদের সাথে আমাকে ফালাতো, নিচে আমাকে ফালাতো, কিন্তু আমি যেই রোলের সেইগুলা সবসময় উপরে ফালাতো। আচ্ছা, উপরে ফালাতো। তো যার কারণে আমার ওদের সাথে পরীক্ষা দেওয়া হয়েছে। তো পরীক্ষা দিতে গিয়ে এরকম সমস্যা হয়েছে যে আমি কি পরীক্ষা দিব, ওরা দেখা যেত পিছন দিয়ে গুতাগুতি করতো, এই একটু বলো না, এটা একটু বলো, এটা কি করব না করব, মানে ওরা আমাকে আরো প্রশ্ন করতো। আচ্ছা, যেখানে ওদের কাছ থেকে কি হেল্প নেবো, ওরাই উল্টা আমার কাছে হেল্প নিত। তো এরকম পরীক্ষা দিতাম। আর যে টিচাররা, মানে কিছু টিচার খুবই ভালো ছিল, সে তারা আমাকে খুবই করতো, আর কিছু টিচার তারা আমাকে খুবই এখনো মানে করে, খারাপ ব্যবহার করতো। তো এরকম অনেক কথা বলতো। 8-এর যখন আমি পড়ি, তখন 8-এর জিএসসি পরীক্ষা আসে। তো জিএসসি তে আমি পরীক্ষা দেওয়ার সময়, তো জিএসসির একটা নিয়ম আছে যে যারা অটিজমের ইশারা আওতায়, তারা 30 মিনিট বেশি পায়। তো আমি আমার বাবাকে বলি যে আমি তো এটা যদি করো তাহলে 30 মিনিট বেশি পাবো। তো আমার স্কুল থেকে সেটা করতে দেয় না। তারা বলে যদি আমাকে করতে দেয় তাহলে আমাকে আলাদা একা ফেলা হবে, যার ফলে তারা আমাকে করতে দেয় না, যে থাক দরকার নেই, একটু কষ্ট করেই করা হবে। তার মধ্যে সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে তখন আমার একটা হয় যে ইন্ডিয়া থেকে একটা প্যাকেজ প্রোগ্রামের বিজ্ঞাপন পত্রিকাতে দেয়। তো ওইটা দেখে আমার যে ম্যাডাম, সে আম্মুকে বলে যে এখানে দেখাইতে, যেহেতু ইন্ডিয়ার ডাক্তার আসছে। তো ইন্ডিয়াতে ডাক্তার দেখানো হয়, দেখে এমআরআই সব দেখে সে বলে যে সেটা পারবে, সে সিওরিটি দেয় যে সে এটা আমি হাঁটতে পারবো, করতে পারবো। তো সে আবার নতুন করে এমআরআই করানো হয়, এমআরআই করে সে বলে যে এটা পারবো আমরা। তারপর সে বলে যে ইন্ডিয়াতে যেতে। তো আমরা এটা দেখাই। তো ইন্ডিয়াতে যাওয়ানোর জন্য বাবা তার
সম্পত্তি বিক্রি করে, জি। সম্পত্তি বিক্রি করে 6 লাখ টাকা। তো ওই ডাক্তার বলে সব মিলিয়ে প্রায় 6 লাখ টাকার মতো লাগবে। তো এই করে তারপর আমরা আব্বুর তার মানে ভাইয়ের ছেলেকে নিয়ে যায় আর আমাকে নিয়ে ইন্ডিয়াতে যাওয়া হয়। ইন্ডিয়াতে যে যাওয়ার পর সেই ডাক্তার আবার ইন্ডিয়াতে নতুন করে আমি বলি যে এমআরআই করাতে, ওকে। এমআরআই করাইতে, এমআরআই করানোর পর সে আবার বলতেছে যে সে নতুন যে এমআরআই ইন্ডিয়ার এমআরআই দেখে বলে যে সে এটা সিওটি দিতে পারতেছে না। সে বলে যে 100% এর মধ্যে না 90%ই সম্ভাবনা নেই, আর 10% গড গিফট যদি আল্লাহ করে। তো তারপরে আমরা অপারেশনের জন্যই করি যে আচ্ছা যতটুকুই হয় ততটুকুই ভালো। তো অপারেশনের জন্য ই করি। তো তারপরে ভর্তি করায় আব্বু আমাকে। ভর্তি করানোর যেদিন ভর্তি করায় সেদিন ডাক্তার হঠাৎ করে বলতেছে সে আজকে অপারেশন করবে। তো ওদিন রাত্রে আমার কেন যেন শরীর খুব খারাপ থাকে, আমি করতে পারি না। দেখা যায় যে আমার এত খারাপ লাগতেছে, তখন আমি ডাক্তারকে বলি যে আমি তো অপারেশনটা করতে পারবো না আজকে, না আঙ্কেল আপনি পরে করেন, পরের দিন করেন, যেহেতু পরের দিন আপনি ডেট দিয়েছেন। তো আমি বলি পরে দিয়ে আমার বাবা তো রাগারাগি করে, কেন আজকেই করলেই তো ভালো, আজকে করলেই তো তারপর আমি বলি যে না, আব্বুকে বকা দেয় ই করে। তারপরে ডাক্তার বলে যে আচ্ছা কালকেই করে। তো কালকে সকালে এরকম সকালে ঘুম থেকে উঠানো হয়েছে আমাকে, ঘুম থেকে উঠিয়ে এক নার্স এসে আমাকে সেই ধমক দিছে, ধমক দিয়ে বলতেছে যে এখনো তুমি হও নাই কেন, তো হও নাই কেন। পরে যে সে আমাকে তৈরি করে যে একটা হার্টের যে পরীক্ষা সেটা হচ্ছে, তো পরীক্ষা করানো হয়। পরীক্ষায় আমার হার্টের সমস্যা ধরা পড়ে। হার্টের সমস্যা? হ্যাঁ, হার্টের সমস্যা ধরা পড়ে, আর ইউরিনের সমস্যা ধরা পড়ে, প্রস্রাবের সমস্যা, যার কারণে আমার ওই যে ঘাম হয় আর কাঁপুনি হয় ওইটার কারণে হচ্ছে। তো ধরা পরে যে ডাক্তার বলে তাহলে তো অপারেশন করা যাবে না, যেহেতু 7 ঘন্টার অপারেশন। 7 ঘন্টার অপারেশনে সে যদি অপারেশন করায় দেখা যাবে যে নাও জ্ঞান ফিরতে পারে, এটা খুব রিস্কের মধ্যে। সে বলে যে তাহলে কয়েকদিন থাকো, কয়েকদিন দেখাই, 1 সপ্তাহ পর অপারেশন করি। আচ্ছা। তো ওখানে আমাকে রাখা হতো, আর ওই যে শ্বাসের যে ব্যায়াম এটা শ্বাসেরই করানো হতো, যে যত শ্বাস প্রশ্বাস আমার ঠিক হয়। তো করানো হতো, এতেও 1 সপ্তাহ কোনো কাজ হয় নাই। তারপরে ডাক্তার আমাকে বলে যে তুমি তাহলে বাংলাদেশে চলে যাও, 1-2 মাস তুমি ঠিক হয়ে আসো, তারপরে আবার অপারেশন করাবো। ওকে। তো ওইটা টাকা যায় প্রায় 1 লাখের মতো, 1 লাখের মতো ওই টাকা খরচ হয় এমনিতে যেটা। তারপরে বাংলাদেশে আমাকে ফেরত পাঠায়। ফেরত পাঠানোর পরই ফেরত পাঠানোকে আমি ভালো মনে করি, কেন না যদি সে ফেরত না পাঠাতো তাহলে আমার জিএসসি পরীক্ষা দেওয়া হতো না। ওকে। তো জিএসসি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হই। তো পরীক্ষার পড়াপড়ি যা পারি এই 2 মাসে পড়া পড়ে তারপরে পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার সময় অনেক সমস্যা, যে আমাকে কোলে তুলে প্রতিদিন কোলে তুলে 4 তলা উঠানো হতো, 4 তলা উঠিয়ে আমাকে পরীক্ষা দেওয়া হতো। ইনফ্যাক্ট এই কোলে তুলে আজকেও এবিসির অফিসে ওর বাবা ওকে নিয়ে এসছে। ওর বাবা এবং মা দুজনেই আমাদের সঙ্গে আছে, প্রিয় শ্রোতা। এবং ও যে আজকে এখানে জীবনের গল্প বলতে এসছে, সেটা বলতে আসাটাও একটা হিস্ট্রিক ঘটনা আমি বলবো, কারণ ওর মা প্রথম এবিসির অফিসে এসেছিল ওর জীবনের গল্পটা প্রচার করার জন্য। আমার সঙ্গে সময় দিয়েছিল প্রচুর। আমি প্রথমে তেমন একটা ইন্টারেস্ট দেখাইনি, তারপরে ও বিভিন্নভাবে ফেসবুকে আমার সাথে কমিউনিকেট করেছে যে একটু হলেও সে নিজের কথাগুলো লাখো মানুষের কাছে বলতে চায়। আমি শুধু আজকে ওকে কেন নিয়ে এসেছি সেটা গল্পের শেষ পর্যন্ত আপনারা শুনলেই বুঝতে পারবেন, যে একটা ভুল ট্রিটমেন্ট এবং স্টিল ওর ট্রিটমেন্টের যে ভুল জায়গাগুলো, সেটা ওকে একেবারেই অন্ধকার ভাবে পথে বসাতে পারে, এবং সেটাই হচ্ছে ওর জীবনে। এবং কিভাবে হয় আমাদের এই মধ্যবিত্ত পরিবারগুলোতে, যেখানে মা একজন শিক্ষিকা, বাবা একজন শিক্ষিত মানুষ, তারপরেও এই ধরনের ভুলগুলো আমরা করে চলি। এই কবিরাজের কাছে যাওয়া, এই ভালো ডাক্তারগুলো না দেখানো, কিংবা ডাক্তার যারা আছেন আমাদের দেশে বড় বড় ডাক্তার, তারা কিভাবে ভুলগুলো করেন এবং শেষ পর্যন্ত একটা মানুষের জীবন কতটা দুর্বিষহ হতে পারে। তারপর আমরা যেখানটাতে ছিলাম, খুব কষ্ট করে 4 তলায় তোমাকে তোলা হতো। আমাকে 4 তলায় তোলা হতো।
আব্বু কোলে করে উঠা, আব্বু তো তখনই করতো না, তখন কি করতো, তখন আম্মু ওই স্কুলে, যে স্কুলের সিট পড়ছিল সেই স্কুলের দুইজন দারোয়ান আর একজন রাখছিল, মহিলা রেখেছিল, তারা আমাকে কোলে করে উঠাতো। তো রেখেছিল, তো তারা একবার ওই আঙ্কেল কোলে করে উঠাতো, আবার আন্টি আবার কোলে করে উঠাতো, উঠিয়ে 4 তলায় উঠিয়ে পরীক্ষা দিতাম। পরীক্ষাতে খুব ভালোই করেছি, ওরা খুব আমার সাথে ভালো আচরণ করেছে। তো এরকম যে ব্যাপারটা এরকম ছিল যে আমার স্কুলের থেকে ওদের স্কুলের আগ্রহটাই বেশি, ওরা আমাকে খুব করতো, স্নেহ করতো। তো পরীক্ষা ভালোই দিচ্ছি, ভালোই দিতেছিলাম। আর যেটা ছিল সেটা হচ্ছে যে আমার পরীক্ষার, যেহেতু আমার তো কম, মাত্র 2 মাসের আমার যে প্রিপারেশন পড়া ছিল, দেখা যেত যে আমার পড়া একদিন অঙ্কের দিন দেখা যেত আমি কিছুই পারি না। এখন কি করব, ওই দিন আমার যে মাস্টার, যে সে আমাকে অনেক কষ্ট করে সে আগের থেকে বুঝিয়ে শুনিয়ে তারপর সে আমাকে পরীক্ষার হলে পাঠায়। তো আমি পরীক্ষা ভালো করে দেই, এটাই আমার লাইফে মনে হয় ওটাই আমি খুব ভালো পরীক্ষা দিছি। পরীক্ষা দিয়েছি। তো স্কুল থেকে দেখা হেডমাস্টার যে রাউন্ড দেয়, তো সে আসছে। তো মজার ব্যাপার ছিল যে হেডমাস্টার সে কিন্তু বলবে যে এটা আমার স্কুলের শিক্ষার্থী, তো ওর দিকে একটু নজর দেবেন, এরকম অসুস্থ যেহেতু। সেটা না করে উল্টা যে স্কুলে আমি সিট পড়েছে সেই উল্টা আমার হেডমাস্টারকে দেখিয়ে দেয় যে ওই যে আপনার স্কুলের ওই অসুস্থ বাচ্চাটা। তো দেখিয়ে দেয়, তো সে তাকে সালাম করে দিলাম যে স্যার দোয়া করবেন বললাম, তারপর সে আর কিছু বললো না। তো এরকম পরীক্ষাটা দিই, পরীক্ষাতে আমি এ গ্রেড পাই। তো আর ইন্ডিয়ার যে চিকিৎসার ব্যাপারে পরে দিয়ে আর বাবা নিতে পারেনি। কেন নিতে পারেনি? কারণ আমার টাকা খুব অর্থনৈতিকভাবে সামর্থ্য ছিল না। পরে দিয়ে হঠাৎ করে এই কয়েক মাসে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, ইউরিনের সমস্যা দেখা যায়। আমি এমনি আমার প্রস্রাব জমা থাকে, যার ফলে আমার ঘাম হয়, কাঁপুনি হয়, জ্বর হয়। তো আমার পিজিতে দেখালাম। তো এর আগে অনেক ডাক্তার দেখালাম, তারা সবাই যেটা বললো যে আমার যে সমস্যা, যেই মেরুদণ্ডে, ওই মেরুদণ্ডের থেকে নাকি এই সমস্যাটা হয়েছে। তো এই মেরুদণ্ডের যদি টিউমারটা অপসারণ না করা যায় তাহলে ভবিষ্যতে নেক্সট সমস্যা হতে পারে, এই ইউরিনের সমস্যা। তো ইউরিন। তোমার দিন কাটে কিভাবে? আমি বুঝতে পারছি যে তোমার লট অফ প্রবলেমস, এবং তোমার তো এখন মুভ করার কোনো সামর্থ্য নেই। তো তোমার দিন কাটে কিভাবে, সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা রাত ঘুমোতে যাওয়া পর্যন্ত? এই তো একা। টেল মি দ্য রুটিন, তোমার রুটিনটা কি আসলে? রুটিনটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠি 8টার সময় ঘুম থেকে উঠে আর কি সারাদিন বসে থাকি, বসে হয় টিভি দেখি, না হয় সারাদিন শুয়ে থাকি। তারপর আম্মু আসে, এইভাবে 12টা পর্যন্ত চলতে থাকে। আম্মু 12টার সময় আসে আমার উঠায় গোসল করায়। তো গোসল করানোর পর একটু ঘুমানোর পর 5টার সময় আমার ম্যাডাম পড়াতে আসে, তো ওখানে পড়ার পর সন্ধ্যার সময় কিছু মানে সন্ধ্যার সময় তখন আর কিছু করি না, এমনি বসে থাকি, বসে একটু যদি টিভি দেখলে দেখি, নাইলে না। তারপর কি করো? তারপর আর কি সারাদিন এরকম ভাবেই দিন যায়, তারপর ঘুমাই, এভাবেই দিন চলে। এভাবেই টানা 5 বছর ধরে তোমার লাইফ চলছে, রাইট? তুমি ঘরের মধ্যেই থাকো, তুমি বাইরে যাও না কখনো? বাইরে ফ্রেন্ডদের সাথে গ্যাদারিং করা, একটু আড্ডা দেয়া, খেলাধুলো করা, সেটা ইনডোর গেমসও হতে পারে, আউটডোর একটু ঘোরাঘুরি করা? না। কেন সুযোগ পাও না? তোমার চাইলে হুইল চেয়ারেই করা সম্ভব। হুইল চেয়ারে করা সম্ভব, কিন্তু এটা নামাবে কে? কারণ আমরা 4 তলায় থাকি, তো 4 তলা আব্বু ছাড়া কেউ নামাইতে পারে না। তো হয় নামাই দিতে হয় বাবার, যার কারণে না আমার হয় না। তোমার বাবা কি করেন? বাবা এখন বর্তমানে বেকার। তার মানে বাবা তোমাকে কিছুটা হলে সময় দিতে পারে না? তাহলে বাবা হচ্ছে যে শেয়ার বাজারেই করে, ওটা নিয়ে ব্যস্ত থাকে। তোমার কোনো ড্রিম আছে, স্বপ্ন আছে? প্রত্যেকটা বাচ্চারই থাকে যে বড় হয়ে এটা হবে, ওটা হবে। কি স্বপ্ন? আমার যেটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার সবচেয়ে মেইন যেটা প্রবলেম হচ্ছে আমি এখন সায়েন্সে নিয়েছি, গ্রেডে পেয়ে সায়েন্স নিয়ে আমার ইচ্ছা হচ্ছে সায়েন্স নিয়ে আমার ইঞ্জিনিয়ার হওয়া। তো আমাকে কেউ সায়েন্স দিতে চায়নি, আমার মা বাবা আমাকে একটা সায়েন্স নিতে দেয়নি। আমি অনেক কষ্ট করে
কান্নাকাটি করে অনেক কষ্টে আমি সায়েন্স নিয়েছি। কিন্তু সায়েন্স নিয়েছি খুব ভালো কথা, কিন্তু আমি কোনো হেল্প পাই না। যে টিচারদের ক্ষেত্রে একটা যে হেল্প, যেটা টিচাররা আমাকে একটু হেল্প করবে প্র্যাকটিক্যালের ব্যাপারে, এই করবে, তারা তো হেল্প করেই না। উল্টা যদি আমার মা তাদেরকে প্রশ্ন করে যে কি কিছু দিয়েছে নাকি ক্লাসে কি করান না করান, উল্টা আরো কথা শোনায় যে মেয়েকে না সায়েন্স দিতে না করছিলেন, কেন সায়েন্স দেওয়ালেন, এমনিতেই হাঁটতে পারে না তার আবার সায়েন্স। দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি। কি বলবো, নাথিং টু সে। আল্লাহ যেন কখনো কারোর এমন না করে। আর যদি কখনো আমরা এরকম বিপদে পড়ি, আমরা যেন ওর ফ্যামিলির মতো এবং ওর সাথে যে ভুলগুলো হয়েছে এরকম ভুল যেন কখনো না করি। আমরা এই পর্যায়ে একটু মুখোমুখি হতে চাই। ওর বাবা মা দুজনই আজকে আমাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো শারমিনের মা, জি, এবং আমরা যতদূর জানি যে আপনি পেশায় একজন শিক্ষক। ওর কাছ থেকে আমরা যতটুকু জানলাম, এতক্ষণ ধরে শুনলাম যে লম্বা সময় ওকে বিভিন্ন রকম কবিরাজি ট্রিটমেন্টের মতো দিয়ে নেওয়া হয়েছে, তাই কি? এবং আপনারা ওকে মাটিতে অর্ধেক পর্যন্ত পুঁতে রাখার মতো ট্রিটমেন্টও করিয়েছেন। তো আপনারা তো জেনে শুনে এই ধরনের ভুল করতে পারেন, আপনারা কেন কবিরাজি শরণাপন্ন হলেন এবং এই ধরনের ট্রিটমেন্ট কেন নিলেন? ঢাকা থেকে শুনতে পেলাম যে একজন বাইরে থেকে আসছে, কবিরাজ আসছে, বিদেশ থেকে এক লোক আসছিল, ওনার হাত পা একদম ভঙ্গ হয়ে গেছিল, ওনার নাকি চিকিৎসা করে ওনার চিকিৎসাতে উনি ভালো হয়ে গেছে। এটা আপনি শুনেছেন, মানে দেখেননি? না, আমার দেশে আর কি, আমার ভাই এবং ভাবি এরা সবাই বলছে। শোনার পরে ওনারা বলছে তুমি এখানে আসো, ওকে দেখাও। পরে গেলাম, যে যাওয়ার পরে ওইরকম উনি বললো যে কোথা থেকে কিভাবে কাকে ভালো করছে। তখন তো ওর এলোপ্যাথিক ট্রিটমেন্ট চলতেছিল, ডাক্তার কিছু ওষুধপত্র দিয়েছিল, সেই ওষুধপত্রগুলো আপনারা ওই কবিরের কাছে যাওয়ার জন্য আপনারা মাঝখানে স্টপ করে দিয়েছেন। তারপরে উনার যে কথা, কিছুদিন ওনার আন্ডারে রাখলাম, দেখলাম ভালো হলো না। না, সেটা তো কবিরাজের আন্ডারে রেখেছেন, কিন্তু ডাক্তার যেখানে ট্রিটমেন্ট করছিল ওকে প্রথম দিকে, সেই কোর্সটা তো আপনারা কমপ্লিট করেননি, সেটা মাঝখানে থামিয়ে দিয়ে আপনারা কবিরাজের কাছে গেলেন। এই ভুলটা আপনারা বাবা মা কেন করলেন? এটা কি আপনার হাজবেন্ড জানতো এই সময়টাতে? উনি কি ইন্সপায়ার করেছে? আপনি এটা কেন করলেন? আপনার কাছে এটা মনে হয় না যে এই যুগে মাইক্রোফোনের কাছে এসে বলেন? আমি এটা অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে একটা কথা বললে, যে এদের একটা লোক ওইখানে ভালো হয়েছে, সেটা জানার পর আমার শাশুড়ি বললো, আমি ওইখানে নিয়ে গেলাম। তারপরে ওদের আমার ওয়াইফের স্যাটিসফ্যাকশনের জন্য আবার এমন হয় পারিবারিক ভাবে যে আমি একটা কথা বললাম, রাখলা না, হয়তো এই ভালো হইতো আমার মেয়েটা। ওকে, মানে আপনি পারিবারিক যাতে কোনো কোন্দল না হয় এবং ভবিষ্যতে যাতে কোনো কোন্দল না হয়, কথা না আসে, এই কারণে আপনি এই জিনিসগুলো করেছেন। কিন্তু আপনাদের এখন কি মনে হয় যে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এই জিনিসটা করার পরে? ওই জিনিসটা দেখা গেছে যে ওইখানে কিছু কিছু লোকের প্রলোভনচনা, দেশের মানুষ এটা করলে ভালো হবে, এই কবিরাজে ভালো হবে। আবার আমার শাশুড়ি ছিল, বলছে যে বৃদ্ধ মানুষ, আবার ওইটা লোক সিঙ্গাপুরতে আসতে একটা এফেক্টেড হয়েছিল, ভালো হয়ে গেছিল। কিন্তু আমি দেখা গেছে যে লাস্টে আমার মেয়ের যে সমস্যাটা, যে আমি এইসবগুলি করার পর লাস্টে অ্যাকচুয়ালি কবিরাজি কিছুই না। তার কতগুলো কবিরাজ দেখিয়েছেন আপনারা টোটাল? এখানে কবিরাজ একজন কবিরাজ। এই কবিরাজে থাকা অবস্থায় আপনারা আরেকটা কবিরাজের কাছে গিয়েছিলেন এমনি, যেটা আপনি সম্ভবত ও করছিল, করার পর করছিল যে আমি ছিলাম না, করার পর তারপরে দেখলাম যে এদের কোনো উন্নতি চলছে না। জিন ঠিন নিয়ে আসার একটা ব্যবস্থাও করেছেন আপনারা? ওটা ইয়ে করছিল ওদের। এই যুগে বসবাস করে যেখানে সচেতন মানুষ আমরা সবাই এই ধরনের ট্রিটমেন্টের মধ্যে যাওয়া, এবং এই মেয়েটা আপনারাই ভালো চাইবেন যেহেতু আপনাদের সন্তান, তার ফিউচারটাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া, এরকম একটা সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? মানে বিশেষ করে একটা যেটা হতে পারে যে আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, সেটা অন্য বিষয়। আপনারা তো বড় বড় ডাক্তারের কাছেও গিয়েছেন। আপনারা এখানে কিছু ডাক্তারের নাম শুনেছি যাদের কাছে যাওয়া রীতিমতো 1 মাস 1.5 মাস আগে শিডিউল নিতে হয়, 6 মাস আগেও শিডিউল নিতে হয়, এরকম বড় বড় ডাক্তার, তাদের কাছেও আপনারা গিয়েছেন। তো এই সামর্থ্য যেহেতু বলতে গেলে কি শুধু তাই না, বাংলাদেশের ওর উপর যতগুলি ডাক্তার আছে প্রত্যেকটা ডাক্তারকে আমি ইনফর্ম করছি। এই ডাক্তারের কাছে আপনারা কেন প্রথমে গেলেন না, কেন কবিরাজের কাছে গেলেন? ওই যে আপনি একটা কথা বললাম না, এটা আমি আমার পারিবারিক একটা সমস্যা আছে, আমার ওয়াইফ এর এদিক দিয়ে দুর্বলতা আছে, কিছু হইলে একটা হুজুর এটাকে যে হুজুর পড়া দিলে শেষ হয়ে যাবো, মেন্টালি স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ। ওর কথাটা না শুনলে পরবর্তী যদি কিছু হয় যে আমার মেয়েটা তো নিয়ে গেলে ভালো হয়ে যেত, এটা গিয়া মেয়েরও একটা মেন্টালিটি আমার প্রতি সে স্যাটিসফাইড না। কিন্তু লাস্টে আমি এমন পর্যায়ে গেলাম, ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ফাইনাল ইয়ার, ছেলেটা পরীক্ষা দিবে, লাস্টে আমি বাধ্য হয়ে নিয়ে আসছি এখানে। আইসা আমি পিজিতে দেখাইলাম, 1 ঘন্টা দেখার পর উনি
ওর প্রত্যেকটা হাত পায়ের গিরা পিঠ পর্যন্ত হাতে কোনখানে কি প্রবলেম আছে, কোন বুনের সমস্যা আছে, 1 ঘন্টা উনি দেখা পরে উনি কাগজ আছে রেফার করলো ডাক্তার প্রফেসর। জি, দেখার পরেই উনি বললো যে পিঠে একটা টিউমার আছে সিরিয়াস। আই নো দিস স্টোরি, উনি ওটা বলেছেন, আপনার মেয়েটা আমি পুরো গল্পটাই শুনেছি। দ্য থিং ইজ দ্যাট প্রত্যেকেই এরপরে ফেল হয়েছে, প্রত্যেক ডক্টরই, এবং ইন্ডিয়াতেও গিয়েছেন আপনারা, সেখানেও আমরা শুনেছি কোনো গ্যারান্টি দেয়নি। এখন কথা হচ্ছে যে একবারে ওকে যে সময়টাতে মাসখানেক আপনারা কবিরাজের কাছে রাখলেন, ওই প্রাথমিক পর্যায়ে আপনারা যদি এলোপ্যাথিক ডোজটা যদি কমপ্লিট না করতেন তাহলেও তো একটা কথা, কমপ্লিট করেন মাসখানেক নিয়ে গেছেন। 15 দিন ইউজের পর কোনো পরিবর্তন আসে নাই এলোপ্যাথিকে। 15 দিন ইজ নট এনাফ টাইম। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে কবিরাজি ট্রিটমেন্টের জায়গাতে আমি এত বড় জিনিস নিয়ে আমি কবিরাজি ট্রিটমেন্টে কেন যাব, যেখানে কোনো বৈজ্ঞানিক এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, তাই না? এটা একটা বিশাল বড় ভুল ছিল আপনাদের। এবং তারপরেও আপনার আমি ওর কবিরাজি ট্রিটমেন্ট চলাকালীন ওর কাগজপত্র নিয়ে আমি গেছি, যেমন আমি ইয়াতে গেছি, আমি এরকম তথ্য পেয়েছি ওর কাছ থেকে যে ওর ডিসেন্ট্রি হয়েছে, সেইখানেও এলোপ্যাথিক ওষুধগুলো স্টপ করে দিতে বলেছে কবিরাজ। উনি ওনার জায়গাটা থেকে হয়তো ওনার মতো লজিকের জায়গা থেকে ওইটা আমি ছিলাম না, ও ছিল উপস্থিত। যাই হোক, আমি যেটা বুঝি যে এখানে আপনাদের কিছু ভুল অবশ্যই ছিল, এবং সেটার সাফারার নিশ্চয়ই আপনারা হচ্ছেন, কারণ আপনার তো একটাই মেয়ে, মানে আপনাকে জিজ্ঞেস করি, আপনার তো একটাই মেয়ে, ওর পড়াশোনার ক্ষেত্রে এখন অনেক অবস্টাকল তৈরি হয়েছে, বাধা তৈরি হয়েছে। ওর প্রতি, সাধারণ মানুষের প্রতি আমরা যে ধরনের বাচ্চাদের টেক কেয়ার করি তার চেয়ে এক্সট্রা টেক কেয়ার এখন প্রয়োজন হয়। সেই টেক কেয়ার গুলোকে আপনারা প্রপারলি করতে পারেন আপনাদের জায়গা থেকে? আপনার কি মনে হয়? সেটা ঠিক মতো করতে পারি না আর কি। কেন পারেন না? কি প্রবলেম গুলো কোন কোন জায়গাতে? যেমন আমি একটা কর্ম করি, এখন আমার তো সবই প্রায় শেষ, এখন কর্মটার উপরে ই করে আর কি আমার চলতে হয়। আপনি ব্যস্ত থাকেন কাজ নিয়ে? ব্যস্ত থাকি, তারপরে যত দূর পারি আমি আইসা ওরে চেষ্টা করি করার জন্য, কিন্তু ওর মনের মধ্যে একটা কষ্ট, কেন আমারে অপারেশন করাইলো, এরকম ভুল করে আমার এখন জীবনটা এরকম হইলো, এইরকম মনের কষ্ট। অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো। এখন তো ট্রিটমেন্টও বন্ধ রেখেছেন আপনারা, এখন ট্রিটমেন্টের জায়গাটা কি, মানে আপনারা কি চিন্তা করছেন? এখন ট্রিটমেন্টটা হয়েছে কি, এখন ওর যে প্রবলেমটা আছে বর্তমানে, আমি ওর যে পিজিতে ওর ব্যাপারে বুড মিটিং একটা বসছিল, তো ওনারা বললো যে ওর যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা বর্তমানে বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নাই, এটার উপর ডাক্তার নাই, কোন নিউরোলজি বা স্পাইন সার্জন যত বড় হাসপাতালে বাংলাদেশে এটার উপরে করার মতো কোনো ডক্টর নেই। এখন ওনারা 2টা ইন্ডিয়ান ডাক্তারের ঠিকানা দিছিল, পরবর্তীতে আমি যে ইন্ডিয়ান ডক্টরের কাছে গেছিলাম উনিও ক্লিয়ার কাট বলে দিয়েছে যে এটা 10% সম্ভাবনা, কিন্তু তার একটা অ্যাডভান্টেজ আছে, তার পায়ে অনুভূতি আছে, আর যে স্পাইনাল কর্ডে যে টিউমারটা হচ্ছে বুন টিউমার, হয়তো তার বাইকুর চক্রের টিউমারটা স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে গজায় গেছে, গজায় এটা স্পাইন লেভেল আছে, কিন্তু এটা কিন্তু বাড়তেছে না, এবং এটার মধ্যে কোনো ক্যান্সার জন্ম ইন করতে পারে না, এটা পাথরের চেয়ে আরো শক্ত। তো ওনারা বললো যে শক্ত আছে এটাকে প্রায় 7 ঘন্টা লাগবে, এটা আস্তে আস্তে বের করলে কিন্তু 10% সম্ভাবনা, কিন্তু তার প্লাস পয়েন্ট আছে, তার নার্ভগুলি সচ্ছল আছে, এবং তার পায়ে অনুভূতি আছে, সবকিছু আছে। তারপর ওইখানে যাওয়ার পর আমি একটু স্টেটমেন্ট দিতেছি আপনাকে, ওইখানে যাওয়ার পর আবার ওর শ্বাসকষ্ট বেড়ে গেল, এরপরে ইউরিন ইনফেকশন হয়ে গেল, ওইটা 10 দিনেও ক্লিয়ার হইল না। তারপর আমাকে রিটার্ন বাংলাদেশে আসতে হলো, আসার পরও আবার জিএসসি পরীক্ষা দিল, তখন আবার এগুলো ঠিক আছে, কিন্তু এখন কি করছেন আপনারা? এখন আপনাদের এখন ট্রিটমেন্টটা আমি কিডনিতে ডিপার্টমেন্টে ভর্তি করানোর পর ওর যে জ্বরটা আসতো ইউরিন ইনফেকশন থেকে, ওই জ্বরটা এখন রিল্যাক্স আছে, আপাতত জ্বর আসে না। আপনাদের ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যানটা এইভাবে থাকবে না, তবে আমরা তো এখন যে অবস্থায় আছি, আমার যে ফাইন্যান্সিয়াল যে প্রবলেম আছে, আমি তো ওর উপরে অনেক টাকা ইনভেস্ট করে নষ্ট। কত টাকা গিয়েছে এখন পর্যন্ত এই 5 বছরে? আমার 5 বছরে 14 লাখ টাকার মতো গেছে। আমার যে ফ্যামিলি বা আমার যে ক্ষমতা সেই অনেকই আছে, কিন্তু তারপর আমি কিছু ল্যান্ড প্রপার্টি করছি, আমাদের দেশে প্রপার্টি এত দাম বেশি না। এরপরে এখন ওর যে ট্রিটমেন্টটা এখন বলতেছে, সবচেয়ে ট্রিটমেন্ট ভালো হয়েছে সিঙ্গাপুরে। আচ্ছা, কিন্তু সিঙ্গাপুরে যে কষ্ট হবে, কষ্ট আমি বেয়ার করতে পারবেন না, বেয়ার করতে পারতেছি না, প্রায় 30 লক্ষ টাকার মতো লাগবে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে মানুষের স্বার্থের অতীত বলে কোনো কিছু নেই, নিশ্চয়ই আপনাদের চেষ্টা আছে, মনের মধ্যে ইচ্ছা আছে প্রপার ট্রিটমেন্ট করার জন্য, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে। কিন্তু ওর যে স্বপ্নের জায়গাগুলো, একটা তো হচ্ছে শরীরের একটা অংশ আপাতত স্টপ হয়ে আছে, কিন্তু মনটা তো স্টপ থাকে, এবং মনটা সবসময় বড় হচ্ছে সময়ের সাথে সাথে। এবং যেটা হচ্ছে যে ওর একটা স্বপ্ন আছে, ও ভালো একটা ইঞ্জিনিয়ার হতে চায়, ও ভালো স্টুডেন্ট, ওর কথা শুনে যেটা মনে হলো, এবং ওর একটা স্বপ্ন আছে সাধারণ মানুষের মতো করে মানুষের সাথে মেশা। এই জায়গাগুলোতে তো আপনারা প্রপার সাপোর্ট দিতেই পারেন, হ্যাঁ, সেই জায়গাগুলোকে আপনারা দিচ্ছেন ওকে? মানে আপনাদের কাছ থেকে কি মনে হয়?
আমরা ওকে যতটুকু সেবা শুশ্রূষা অন্য সব দিক দিয়ে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যতটুকু চেষ্টা করতেছি এবং সামনে আরো চেষ্টা করব ওকে যেভাবে কি করা যায়। একটা যেটা হচ্ছে যে আপনার কাজের জায়গাটা ঠিক সেরকম 9টা-5টা জব নেই, সে কারণে আপনি হয়তো একটু বেশি সময় দিতে পারেন। আর আরেকটা যেটা বুঝি যে ও তো ধীরে ধীরে বড় হচ্ছে, তাই না? এখন সব জায়গাগুলোতেই আপনার উপর ডিপেন্ডেন্ট, কারণ ওই 4তলায় তুলতে হলেও আপনার উপর নিয়ে যেতে হয়, নামাইতে হলেও আপনাকে নিয়ে। আর ইভেন কি ওর যে অবস্থায় আছে তার যে সেবা শুশ্রূষা মা ছাড়া বিকল্প পথ নাই এখন। হ্যাঁ, মা আর বাবা ছাড়া তার বিকল্প কিছুই পথ নাই। তো এই জায়গাগুলো এখন কি চিন্তা করছেন যে আপনারা তো সারা জীবন দিতে পারবেন না, এবং আপনারা তো ওকে 2 বছর বা 3 বছর পরে ওইভাবে ইয়েও দিতে পারবেন না, ট্রিটমেন্টও দিতে পারবেন না। 15 বছর বয়স ওর, 4-5 বছর পরে বিয়ের বয়স হয়ে যাবে। হ্যাঁ, বিয়ের সাথে একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, ওর কাছ থেকে আমরা যেটা শুনলাম, স্কুলের টিচাররা ওর সাথে ভালো বিহেভ করে না। অনেক সময় দেখা গেল স্কুলের টিচারদের যে জিনিসটা দেওয়ার কথা, খুব সহজে ওকে হেল্পটা করার কথা, টাইমটা একটু বেশি দেওয়ার কথা পরীক্ষার, সেগুলো ওকে ঠিক মতো দেয় না। আপনি তো একজন স্কুলের টিচার। এখন যেন সব জায়গায় দুর্বলদের উপর এখন যেভাবে যখন যে পরীক্ষা দিচ্ছে তখন ওর সময় দেয় নাই, তখনও ওই যেভাবে অন্যদের যেভাবে অন্যরা পরীক্ষা দিচ্ছে ওর মতোই পরীক্ষা দিচ্ছে ওইভাবেই। এখন আরেকটা যেটা হতে পারে যে বাংলাদেশে অনেক ডিসেবল অর্গানাইজেশন আছে, হ্যাঁ, প্রতিবন্ধীদের নিয়ে যারা কাজ করেন, হ্যাঁ, তাদের সেই সব অর্গানাইজেশনে গিয়ে ওকে এনলিস্টেড করা, ওর অধিকারগুলো বোঝানো, ওকে সেখানকার মেম্বার করে দেওয়া, এই জিনিসগুলো কি আপনারা এখন পর্যন্ত স্টেপ নিয়েছেন? না, আমরা স্টেপ নেই নেই, বরঞ্চ আমরা এই ব্যাপারে কোনো কারো মাধ্যমও পাই না যে একটা এ ব্যাপারে যাবো কারো মাধ্যমে, কারণ ওর যে অবস্থাটা, ওর এই অবস্থানটার জন্য সবসময় আমাকে নিয়ে যেতে হয়। এবং ওইখানে তো ভর্তির যেমন একটা ওর এই ব্যাপারে ওরে যদি একটা হোস্টেল সিস্টেম থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম। আমার চিন্তা ভাবনা, দেখুন, যেটা নাই সেটা তো নাই বাংলাদেশে, কিন্তু যেটা আছে সেটার প্রপার ব্যবহার তো আমাদের করতে হবে। ডিসেবল নিয়ে বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে। আমার ইচ্ছা আছে যে আমি যদি এমন ধরনের কোনো সহযোগিতা পাই, তাহলে সহযোগিতার জন্য আপনাকে রাস্তায় নামতে হবে। কেউ ঘরে এসে আমাকে কেউ সহযোগিতা করে যাবে না। আপনার এই মেয়ে আজকে হ্যালোইন 920 এসছে, আমি হয়তো আপনাকে বলবে সে টানা প্রায় 6 মাস আমার পিছনে লেগেছিল, সোজা কথা যেটা, ফেসবুকে বারবার নক করে করে আমি স্টোরি বলতে চাই, তারপরে সে আজকে এখানে এসছে। তো আমি যেটা বুঝি যে কারো কাছে হাত পাতার পরও সাহায্য পাওয়া যায় না, সুতরাং অপেক্ষায় থেকে লাভ নেই, 1। আর 2 নম্বর যেটা মাথায় আসলো সেটা হচ্ছে যে ফিউচার প্ল্যানটা কি আসলে ওর ক্যারিয়ার নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান? আমার ফিউচার প্ল্যানটা হয়েছে কি, যখন আমরা তো চিরদিন বেঁচে থাকবো না, মা বাবা চিরদিন বেঁচে থাকবে না, একটা মেন্টালিটি এফেক্ট করতেছে। আমার মাঝে একটা এফেক্ট আসে যে আমার মেয়েটা কি করবে ভবিষ্যতে। ছেলে তো কোনোদিন বোনের দিক চাবেন না, নাও চাইতে পারে, কিন্তু তাকে যে কিছু একটা প্রতিষ্ঠা করে দিয়ে যাব সেই প্রপার্টি তো আমার নেই, সেই ক্ষমতা কিন্তু আমার নেই যে আমি তাকে এটা করে দিয়ে যাব। কিন্তু দেখা গেছে যে আমি যাই আছি করে দিয়ে গেলাম, কিন্তু তার জিনিসটাই অন্য লোককে খাবে সামনে, কিন্তু তাকে দেবে না। কিন্তু এর মধ্যে দিয়ে তাকে যে প্রতিষ্ঠিত করার জন্য, যেমন একটা অটিজমের আয়তায় আছে, কোন একটা যেমন একটা সিস্টেম আছে যে এখানে বাংলাদেশে সবসময় নিয়ে গেলে একটা জায়গা পাওয়া যায়, এই যে প্রতিষ্ঠিত হইতে পারে, এমন একটা সুযোগ সুবিধা পাইলে অবশ্য আমরা একটু কষ্ট করতাম, যেভাবে করতাম। আপনাদের কাছ থেকে মানে একদম অনেস্ট একটা ওপিনিয়ন চাই, সেটা হচ্ছে মানে সত্য কথাটাই বলবেন আশা করি। আপনারা কি নিজে থেকে কোনো ধরনের হীনমন্যতায় ভোগেন যে আপনাদের মেয়ে ডিসেবল, এটা নিয়ে মানুষে কি মনে করতেছে? আপনি বাবা, ওকে কোলে করে আজকে আমাদের অফিসে নিয়ে এসেছেন। আমি কিছুই মনে করি না, আমি নাথিং। আমি আল্লাহ তাআলা আমাকে দিছে, এটা আমার হয়তো আমার ভাগ্যে ছিল, আমি এটা কিছুই মনে করি না। দ্যাট ইজ দ্য বেস্ট থিং অফ দিস স্টোরি। আমরা এইটাই হচ্ছে আজকের লাইন, শেষ লাইন, যেটা আমরা বেস্ট পেয়েছি। বাকি সবকিছুই হতাশার। বাবা মার কাছে সন্তান সবসময়ই সন্তান, সে যে অবস্থায় থাকুক না কেন। এবং এই ভালোবাসার জায়গাটা থেকে নিশ্চয়ই উপরওয়ালা আমাদের যে শারমিন, তার প্রতি সহায় হবেন। কিন্তু একটা জায়গা আজকে আমাদের নক করার মতো, সেটা হলো যে ভুল ট্রিটমেন্ট। আমরা অনেক বেশি ভালোবাসি আমাদের সন্তানদেরকে, কিন্তু মাথায় রাখতে হবে সেটা যে কোনো ভাবেই হোক না কেন, কারোর প্রতি রেসপেক্ট দেখাতে গিয়ে হোক, বা যেটার কেউ মন খারাপ করবে, একটা পারিবারিক অনটন তৈরি হবে, বা অন্য কোনো সমস্যা তৈরি হবে, এই সব কথা মাথায় রেখে আমরা যেন বড় কোনো ভুল না করে বসি, কারণ কোনো ভুল পুরো জীবনটাকেই শেষ করে দিতে পারে। প্রিয় শ্রোতা, আমরা এন্ড অফ দ্য লাইনে আছি। আমাদের এই যে আজকের যে জীবনের গল্প, 15 বছরের কিশোরী শারমিনের জীবনের গল্প, সেই জীবনের গল্প যেন আমাদের এই চোখটাকে খুলে দেয় যে